চায়ের পাতিল থেকে গরম ফুটানো চাটা সিয়াম ভাই যখন আমার হাতের উপর ঢেলে দিল, আমার মনে হলো আমার চারদিক অন্ধকার হয়ে আছে। এত জ্বালা করছে। যখন আমি চিৎকার দিতে যাব, তখন সিয়াম ভাই আমার মুখ চেপে ধরলেন। ব্যথায় আর ছোটার জন্য আমি ছটফট করছি। তখন সেই হাতেই সিয়াম ভাই আমার হলুদের গুঁড়া আর লবণ ঢালতে লাগলেন। হাতে কি পরিমাণ জ্বলছে আমি চিৎকার দিয়েও কান্না করতে পারতেছি না। এসব সহ্য করতে না পেরে যখন জ্ঞান হারালাম, তখন সিয়াম ভাই আমাকে কোলে তুলে নিয়ে আমার রুমের মধ্যে রেখে টেবিল থেকে পানির জগ নিয়ে বাহির থেকে দরজা আটকে দিয়ে বেরিয়ে গেলেন, যাতে আমার জ্ঞান আসলেও আমি হাত ধুতে না পারি। সিয়াম, জগ নিয়ে কোথায় যাচ্ছ? আর সায়ুকে দেখছি না কেন? পানি নেই আমার ঘরে। আয়ানা, আমি পানি আনতে যাচ্ছি। আর দেখো, তোমার সায়ু কোথায় চলে গেছে কে জানে। আয়ানা সিয়ামের কথায় বিশ্বাস করল কি না তা তার চেহারা দেখেই বোঝা যাচ্ছে না। সিয়াম আয়ানাকে তার সাথে নিয়ে তার মায়ের রুমে গেল। ফুপ্পির রুমে কেন যাচ্ছি আমরা সিয়াম? আম্মু বলেছে যেতে, গল্প শোনাবে আজ আমাদের। সিয়াম আয়ানাকে নিয়ে ওর মায়ের ঘরে চলে গেল, যাতে সে সায়রার খোঁজ না নিতে পারে। ওইদিকে আয়ানার জ্ঞান ফিরল, হাতের মধ্যে কেউ আগুন লাগিয়ে দিয়েছে। এমন জ্বালা করছে তার হাতে। রুমের মধ্যে পানি খুঁজতে লাগলো সে, কিন্তু সে পেল না। কিভাবে পাবে? সিয়াম যে পানি নিয়ে গেছে। সায়রার রুমে অ্যাটাচড বাথরুমও নাই। অবশেষে সে তার কলেজের ব্যাগের বোতলের মধ্যে পানি পেল। হাত ধুতে গিয়ে পানি লাগলেই আরও জ্বলে উঠছে। বাম হাতের ওপর পিঠের চামড়া ঝলসে গেছে। নিজের এই করুণ পরিস্থিতি দেখে আজ নিজের ওপর কান্না পাচ্ছে তার। অনেক যন্ত্রণা হচ্ছে তার। ফুপিয়ে কাঁদতে কাঁদতে সে ওখানে শুয়ে পড়ল, আর সকালের কথা মনে করতে লাগলো সে। সকালে মাছটা একটু পড়ে যাওয়ায় খালা আমার চুলের মুঠি ধরে ঘুরিয়ে কড়াইয়ের ওপর থেকে গরম খোঁচনটা আমার পিঠে চেপে ধরে। পিঠ আমার জ্বলে যাচ্ছে, কিছুই বলতে পারছি না। বললেই ওনার পাশবিক নির্যাতন আরও বেড়ে যাবে। কান্নামাখা কণ্ঠে বলে সায়ারা, আমাকে ছেড়ে দিন খালা, আমার ভুল হয়ে গেছে, আর এমন হবে না। ভুল কিভাবে হয়? মন থাকে করতই। হ্যাঁ, আজকে তোর ভাই আসবে জানিস না? তুই ওর প্রিয় মাছ এভাবে কিভাবে পুড়ে। খালার ঝাঁঝালো কণ্ঠে কেঁপে উঠি আমি। আজ খালার একমাত্র ছেলে সিয়াম আসবে ঢাকা থেকে। এই লোক আসা মানেই আমার উপর দ্বিগুণ অত্যাচার বাড়বে। সিয়াম ভাইয়া কেন জানি না আমাকে পছন্দ করে না। আমার ইচ্ছে করে এমন নয় যে খালা, আসলে আমি একটু অন্যমনস্ক হতে এমন হয়েছে, আর হবে না। অন্যমনস্ক কেন হবি তুই? মন কোন নাগরের কাছে রেখে আসছিস? খালার মুখের ভাষা ভয়ঙ্কর, বিশ্রী, কেউ বলতে পারবে না। খালা শুধু আমার বেলায় এমন। আমাকে রেখে আমার মা নাকি খালুর সাথে পালিয়েছে। সেই থেকে আজ অব্দি খালার সব ক্ষোভের শিকার আমি। উত্তর না দিয়ে নিজের মতো কাজ করতেছি। খালা এবার নিজেই গালাগাল করতে করতে বেরিয়ে গেলেন। আমি নিজের করুণ অবস্থা দেখে হাসছি। আমাকে একজন কথা দিয়েছিল, আমার সব কষ্টের ভাগ তিনি নেবেন। আজ কোথায় সে? মানুষ বড়ই বিচিত্র। কেউ কি পারে কারো কথা রাখতে? উনি হয়তো এত বছরে আমাকে ভুলেই গেছে, আর আমার দেওয়া কথা মনে রাখবে? ছোটবেলায় বলা কথাগুলোকে ঘিরে আমি এখনও দিবার স্বপ্ন দেখি। নিজের উপর তাচ্ছিলের হাসি আসে। দুপুর গড়িয়ে বিকেল হলো। সিয়াম ভাই হয়তো এসেছেন। খালা দৌড়ে বেরিয়ে গেলেন ছেলেকে দেখতে, আর আমি ধীরে ধীরে তার পিছে গেলাম। খালাকে দেখে সিয়াম ভাই জড়িয়ে ধরল। এতগুলো দিন পরে ছেলেকে পেয়ে কান্না করে দিলেন খালা। আরে মা, এত কান্না করে না, তোমাকে অনেক পচা দেখাবে জানো। চুপ চুপ, জানো তোমার জন্য আমিও এই সারপ্রাইজ নিয়ে আসছি। সিয়াম ভাইকে অনেক খুশি দেখাচ্ছে। এত খুশি আগে কখনোই দেখিনি। কি সারপ্রাইজ বাবা? এতদিন পরে তোকেও দেখলাম, একটু কান্না করতে দিবি না? সিয়াম ভাই খালার কথা শুনে মুচকি এসে গাড়ি থেকে আরেকজনের হাত ধরে বের করে আনলেন। গাড়ি থেকে জিন্স পরা, হাফ কুর্তি পরা এক অপরূপ সুন্দরী মেয়ে নেমে এলেন। খালা খুব অদ্ভুতভাবে তাকিয়ে আছে মেয়েটির দিকে, আর মেয়েটিও খালার দিকে তাকিয়ে হাসছে। কেমন আছো ফুপ্পি তুমি? আলহামদুলিল্লাহ আয়ানা। মামুনি, তুই কত বড় হয়ে গেছিস, চেনাই যাচ্ছে না তোকে। তুই আসবি সিয়াম আমাকে বলে নাই। বাড়ির বাকি সবাই কেমন আছে? আরে আবার কান্না করতেছে কেন তুমি? ফুপি, আমি আসছি না, দেখবা এবার সবাই আসবে। দেখো সব ঠিক হয়ে যাবে। আমাকে এখানে দাঁড় করিয়ে রাখবা? খালামণি এবার চোখের পানি হাত দিয়ে মুছে ফেলল।
আর তাদের বাড়ির ভেতরে যেতে বলল। আমি চিনতেই পারছি না উনিকে, অথচ খালাকে ফুপি ডাকছে। সিয়াম ভাইয়া আমার দিকে তাকিয়ে হনহন করে ভেতরে চলে গেল। আমার চেহারা দেখলে নাকি তার মায়ের কথা মনে পড়ে রাগ হয়ে যায়। মেয়েটি এবার আমাকে দেখে আমার কাছে এগিয়ে আসে। সায়ারা তোমার নাম? আই এম রাইট? হ্যাঁ, আমার নাম সায়ারা। আপনি কিভাবে জানলেন? আমি তোমার মামাতো বোন আয়ানা। আমার কথা কি তোমার মনে নাই সায়ারা? সরি আপু, মনে ছিল, কিন্তু এতগুলো বছর পর দেখে কি চেনা যায়? আর সেই কোন ছোটবেলায় দেখেছি, তাও স্পষ্ট মনে নাই আমার। থাক, সমস্যা নাই, এখন আমি আসি, সব মনে করে দেব, চলো এবার। আয়নাপুর ব্যবহার খুব অমায়িক। এই বাড়িতে আজ অনেক দিন পরে আমার সাথে ভালো ব্যবহার করলো কেউ। খুশি মনে আমি আপুর সাথে ভেতরে গেলাম। আপু ফ্রেশ হয়ে আসার পর অনেক গল্প করলাম তার সাথে। রাত তখন 8টা বাজে। আপু গেল তার রুমে দরকারি কাজে, আর আমাকে সিয়াম ভাই পাঠালো রান্নাঘরে চা বানাতে। আমি চা বানান প্রায় শেষ পাতিলে চা বলকাছে, তখন রান্নাঘরে প্রবেশ করে সিয়াম ভাই। বর্তমানে আমি শুয়ে আছি, আর আমার চারপাশ অন্ধকারে, রুমে আলো নেই। আমার মনে হচ্ছে এত যন্ত্রণা না দিয়ে আল্লাহ আমাকে নিয়ে যাচ্ছে না কেন। ছটফট করছি আমি হাতের যন্ত্রণায়। আমার রুমের দরজা খোলার আওয়াজ আমি পেলাম। তাকিয়ে দেখে আয়ানা আপু রুমের লাইট জ্বালালো। আমাকে মেঝেতে পড়ে থাকতে দেখে ছুটে আমার কাছে এলেন, এসে আমাকে ডাকছে। আমি আর চোখ খুলে রাখতে পারলাম না। আয়ানা আপু আমার হাতের দিকে তাকিয়ে অবাক হয়ে গেলেন। কি বুঝলেন জানি না। ফুপি, সিয়াম কোথায়? তোমরা তাড়াতাড়ি আসো। আয়ানার চিৎকারে ফুপি আর সিয়াম দৌড়ে চলে আসলেন। আয়ানাকে এই ঘরে দেখে ফুপি অবাক হলেও সিয়াম ভাই ঘাবড়ে যাচ্ছে। কি হয়েছে ওর? এভাবে এখানে শুয়ে আছে কেন? ও এখানে শুয়ে না ফুপি, জ্ঞান হারিয়ে পড়ে আছে। ওকে হসপিটাল নিতে হবে। ওর হাত দেখো তুমি। ফুপি হাত দেখে আটকে উঠল আর সিয়ামের দিকে তাকালো। তার আর বুঝতে বাকি রইল না কি হয়েছে। সিয়াম সায়রাকে কোলে তুলে নেয় তাড়াতাড়ি, আর ওকে হাসপাতালে নিয়ে যায়। সিয়াম, তুমি গাড়িতে নিয়ে বসো, আমি আমার ফোন নিয়ে আসছি। সিয়ামের অনিচ্ছা হওয়া সত্ত্বেও আয়নার কথায় নিয়ে যাচ্ছে। আয়না ঘরে গিয়ে কাউকে কল দিয়ে সব খুলে বলে। তুমি তাড়াতাড়ি চলে আসো ভাই, দেখে যাও এখানে কি হচ্ছে। চোখ যখন আমার খুলল, নিজেকে হাসপাতালে বিছানায় দেখে খুব অবাক হলাম আমি। আমাকে তো হাসপাতালে আনার লোক বা খালা সিয়াম ভাই না। আমার জ্ঞান ফিরতে দেখে চটজলদি সিয়াম ভাই এগিয়ে আসলেন আমার দিকে। নিজের মুখের গাম্ভীর্য ধরে রেখে বললেন, আয়ানা অথবা কেউ জিজ্ঞেস করলে হাতের ক্ষতের ব্যাপারে যাতে ভুলেও আমার নাম না আসে, মাথায় রাখবি। আমার নাম নেওয়া মাত্রই তোর কি হবে। চিন্তা করেন না, আমি না বললেও একদিন সবাই জানবে ওপরে আল্লাহ আছে না। আমি অবাক হয়ে যাই, এত অন্যায়ের পরেও তার মধ্যে কোনো অনুশোচনার বিন্দুমাত্র চিহ্ন দেখা যাচ্ছে না। তাই ওনার কথা আমার কাছে তাচ্ছিল্যপূর্ণই লাগলো। আমার উত্তর শুনে সে আবার দূরে চলে গেল। আয়ানা আপুকে দেখলাম ওয়াশরুম থেকে বের হতে। আমার হাত ব্যান্ডেজ করা, আরেক হাতে ক্যানেলারে স্যালাইন চলছে। সিয়াম, তুমি এবার বাসায় যেতে পারো, সায়ুকে আজ ছাড়বে না, এখানে আমার থাকা লাগবে। আশ্চর্য আয়ানা, কাল সারাদিন এত জার্নি করে আসলে, এক ফোঁটাও রেস্ট নিলে পারলা? কই, সারা রাত এই মেয়েটার সেবা যত্ন করলে। আমার তো মনে হচ্ছে তুমি নিজেই অসুস্থ হয়ে পড়বা, তখন আমি মামাকে কি জবাব দিব? আমার বাবা আমি বুঝে নিব, আমার অসুস্থ লাগছে না। মেয়েটাকে তো আর আমি একা ফেলে রাখতে পারি না। তোমার যা ইচ্ছা করো। সিয়াম ভাই রাগ করে কেবিন থেকে বের হয়ে চলে গেলেন। আয়ানা আপু দেখলাম যাওয়ার পানে তাকিয়ে হালকা হাসলো। আজ প্রথম আমি আমার জন্য কাউকে ভাবতে দেখলাম, আমার জন্য চিন্তা করতে দেখলাম। আনন্দে চোখের কোণ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল। কেউ তো আমার যত্ন করতে পারে, ভালোবাসতে পারে, এই কথাটা বিশ্বাস হচ্ছে না। আমাকে কান্না করতে দেখে আয়ানা আপু বিচলিত হয়ে পড়লেন। কি হয়েছে সায়ু পাখি, তুমি কান্না করছো কেন? কোথাও ব্যথা পেয়েছ? কষ্ট হচ্ছে, ডাক্তারকে ডাকবো? না আপু, অনেকদিন পর কেউ এভাবে আমার যত্ন নিল, কথা ভাবলো, তা দেখে আমার কান্না চলে আসছে। দূর পাগলি, এভাবে কান্না করে না। ফুপ্পি বা সিয়াম কেউ তোমার যত্ন নেয় না? আসলে বাদ দিন আপু, তুমি টায়ার্ড না, রেস্ট নিলেই পারতে তো। সমস্যা নাই, একজন আসতেছে, আসলে আমি চলে যাব, সে থাকবে।
আয়না আপু হয়তো খালা আসলে চলে যাবেন, তাই আর কথা বাড়ালাম না, চুপচাপ শুয়ে পড়লাম। আয়না আপু দেখে ফোন নিয়ে ফোন টিপছে। আমার একা একা বোরিং লাগছে খুব এভাবে শুয়ে থাকতে। অতীত থেকে ঘুরে আসা যাক। অতীত। আমি সায়রা জাহান। আমি আমার মায়ের একমাত্র মেয়ে। আমার বাবা ছোটবেলায় মারা গেছেন। আমার ততটা মনে নেই, তখন আমার 5 কি 6 বছর। আমরা খালাদের বাসায় থাকতাম। খালার এক ছেলে সিয়াম মাহমুদ। সায়ান হলো আমার মামাতো ভাই। সায়ান ভাই অনেক ছোট তখন মামা মামি বিদেশে চলে যায় আয়না আপু আর সায়ান ভাইকে নিয়ে। যাওয়ার আগে সায়ান ভাই আমাকে বলে গেছে, তোর সব ভালো মন্দ আমার দায়িত্ব, পিচ্ছি, অপেক্ষায় থাকিস, আমি ফিরব। আমি বাচ্চা ছিলাম, সায়ান ভাই বলতে পাগল ছিলাম। আমার খেলাধুলা আবদার সব সায়ান ভাইয়ের কাছেই ছিল। তার জন্যই খালারে তো অপমান সহ্য করে পড়ে আছি আমি। তার চেহারাও আমার ঠিক মনে নেই। হঠাৎ একদিন খবর এলো আমার মা আর খালু দুজন নাকি পালিয়ে গেছে। মায়ের আর খালুর কোনো খবর নাই। এরপর সবাই ভাবলো খালুর সাথে মা পালিয়ে গেছে। কিছুদিন পর খবর পেল তারা বিয়ে করে অনেক দূরে চলে গেছেন। আমি জানি না কোনো মা কিভাবে নিজের মেয়ে ও নিজের বড় বোনের জীবন এভাবে নষ্ট করে। বাবাকে হারানোর পর থেকে সিয়াম ভাই পাল্টে গেল। আমাকে সহ্যই হয় না তার। যে খালার চোখের মনি ছিলাম, আজ হলাম তার 2 চোখের বিষ। এদিকে আমার দোষ, আমিও তো মাকে হারিয়েছি, বাবাকে হারিয়েছি। খালা আমাকে প্রচুর মারে, কাজ করায়, তবু আমি কিছু বলি না। বললে বলবে মায়ের পাপের শাস্তি আমি পাচ্ছি। আমার তো দাদি বাড়ির কেউ খোঁজ নেয় না, কারণ বাবার সম্পত্তি তার ভাইয়েরা মিলে ভাগ করে নিয়েছে। আমার খোঁজ নিলে যদি আমি সম্পত্তি দাবি করি, আমার সাথে সব আজ নতুন হচ্ছে না। বর্তমান। অতীতের কথা ভাবতে ভাবতে কখন আবার ঘুমিয়ে পড়লাম জানা নেই। কেবিনে একজন সুদর্শন লোক প্রবেশ করলো। লোকটির গায়ে অ্যাপ্রন পরা দেখে বলবে এই হসপিটালের কোনো ডক্টর। আয়ানা লোকটিকে দেখিয়ে জড়িয়ে ধরে। লোকটিও পরম যতনে আয়ানের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আমাকে ক্ষমা করবা, আমি যে কাজে আসছিলাম তাতে ব্যর্থ হয়েছি। আমি এই বাচ্চা ফুলটাকে রক্ষা করতে পারলাম না। ফুটফেটে মেয়েটার কি অবস্থা হয়েছে। আয়ানা ধীরে ধীরে কথা বলছে আর কান্না করছে, সে কিছুই মানতে পারছে না। সায়রার প্রতি হয় এই অন্যায়। ডোন্ট ক্রাই মাই লিটল প্রিন্সেস, কান্না করে না একদম। তোর কোনো দোষ নাই। স্টপ ব্লেমিং ইউর সেলফ ডিয়ার। যারা এর প্রকৃত দোষী, শাস্তি তো তারা পাবে। ডাক্তারের কণ্ঠে অনেক রাগ প্রকাশ পাচ্ছে। রাগে তার শ্যামবর্ণ মুখ শক্ত হয়ে আছে। দেখেই বোঝা যাচ্ছে যে নিজের রাগ সে কন্ট্রোল করার চেষ্টা করছে। কিভাবে বলো সায়ো, কিছুতেই বলছি না। ওর এই অবস্থার কথা হয়তো মুখ ফুটে বলবেও না। আমার না রাগ হয়, এত ভালো কেউ গিয়ে হইতে বলছে। ড্যাড আর মম ফুপিকে কত বলছে যে সায়ুকে আমাদের কাছে পাঠায় দিতে, কিন্তু ফুপি কিছুতে রাজি হয় নাই। সায়ুর খোঁজ নেব দেখে আমাদের সাথে সব যোগাযোগ বন্ধ করে দিল। নিজেদের ঠিকানা পাল্টে নিল। নিজেরাই মেয়েটাকে স্বাভাবিক জীবন দিবে না, আর আমাদেরও দিবে না। চুপ কর, এখন তো ওই ক্যান্টিনে গিয়ে খেয়ে আয়। যা, আমি আছি এখানে, আর আমার ব্যাপারে এখনই কাউকে কিছু বলবি না। আচ্ছা। আয়ানা ছেলেটার কথায় চলে গেল। ছেলেটা এবার আয়ানার বেডের দিকে এগিয়ে গেল। পাশে রাখা টুল পেতে এক দৃষ্টিতে সায়রাকে দেখতে লাগলো। সায়রার হাতের আঙ্গুল থেকে কবজি অবধি ব্যান্ডেজ করা। কতটা কষ্ট মেয়েটা পেয়েছে তা তার মলিন চেহারার দিকে তাকালেই বোঝা যায়। হলুদ ফর্সা মুখশ্রী এখন ব্যথায় শুকিয়ে গেছে। মেয়েটা এত শুকনা কেন? ওকে কি কেউ খাবার দেয় না? এবার ছেলেটা তার হাত দিয়ে সায়রার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। সায়রার নড়ে পাশ ফিরে শুতেই সায়রার পিঠের ওপরের এক অংশে পুড়ে কালচে হয়ে আছে। ফর্সা দেহে পোড়ার দাগগুলো স্পষ্ট ফুটে আছে। রাগে চোখ মুখ খিচিয়ে বন্ধ করে নিল ছেলেটি। মানুষ এত পাষাণ কিভাবে হয়? এইটুকু মেয়ের গায়ে হাত তুলতে কি তাদের মায়া লাগে না? সাইড থেকে বার্ন ক্রিম নিয়ে ছেলেটি সায়রার পিঠের পোড়া স্থানে লাগিয়ে দিল। এর মধ্যেই স্যালাইন শেষ হয়, তাও খুলে নিল। হাত ড্রেসিং করাতে হবে এখন, না হলে ইনফেকশন হয়ে যাবে। কেবিন থেকে বেরিয়ে নার্স ডেকে নিয়ে আসলো। নার্স এসে সায়রাকে ডেকে তুলল। আগে যখন ড্রেসিং করানো হয়েছিল তখন সায়রা অজ্ঞান ছিল, এখন তো সে সজ্ঞানে। এখন কি হবে? মেয়েটি যখন সায়রার হাতের ব্যান্ডেজ খুলে পরিষ্কার করতে নিল, সায়রা ব্যথায় জোরে চিৎকার দিল। সায়রার চিৎকারে ছেলেটিও আয়ানা দৌড়ে চলে এলেন।
তারা এসে দেখে নার্স সায়ারার হাত নিচে নামাতে বলছে, আর সায়ারা হাত ওপরের দিকে তুলে বাচ্চাদের মতো কান্না করতে আছে। ম্যাম, আপনি এভাবে হাত সরিয়ে নিলে আমি হাত ড্রেসিং কিভাবে করব? আমি খুব ব্যথা পাচ্ছি আপু, ছেড়ে দিন, করা লাগবে না। ড্রেসিং না করলে তো আপু হাতে ইনফেকশন হয়ে যায়। নার্স, আপনি উঠুন, আমি করে দিচ্ছি। জি স্যার। পৌরশালী কণ্ঠস্বর পেয়ে সায়ারা মাথা ঘুরিয়ে দরজার দিকে তাকায়। ওখানে ডাক্তারের সাথে আয়ানা আপুকে দেখে। নার্স ডাক্তারের কথায় উঠে যায়, আর সেই ডাক্তার গিয়ে বসে সায়ারার সামনে। সায়ারা ডাক্তারকে দেখে তাকিয়ে আছে, কেমন যেন চেনা চেনা লাগছে তার কাছে। সায়ারা ডাক্তারকে দেখে কী সব ভাবতে ব্যস্ত, তখন ডাক্তার সায়ারার হাত ধরে পরিষ্কার করে ফু দিয়ে দিয়ে হাত ড্রেসিং করছে। সায়ারা এতটাই মগ্ন ডাক্তারকে দেখতে যে টের পেল না কখন ডাক্তার তার হাতে ড্রেসিং করে হাত ব্যান্ডেজ করে ফেলেছে। আয়না যখন দেখল সায়ারা খেয়াল সেদিকে নাই, সে ডাক্তারকে দেখতে ব্যস্ত, তখন তার হাসি পেল। ডাক্তার, অর্ক তোমার পেশেন্টে দেখো, খেয়াল তোমার দিকে। এতক্ষণ যে মেয়ে হাতে ব্যথা পেয়ে ড্রেসিং করবে না বলে চিল্লাচিল্লি করছিল, আর এখন তার হাতে ড্রেসিং করা শেষ, সে টেরও পেল না। আমার মতো হ্যান্ডসাম কোনো ছেলে যদি সামনে বসে থাকে, তাহলে কি মেয়েদের ধ্যান থাকে অন্যদিকে? আমি কেন আপনাকে দেখতে যাব আজিব? আপনি যে সুন্দর, এই মিথ্যে কথা আপনাকে কে বলেছে? সায়ারা আয়ানার ডাক্তার অর্কের কথায় লজ্জা পেয়ে কী থেকে কি বলল খুঁজে পেল না। আয়নার মুখে ডাক্তারের কথায় তার মন খারাপ হয়ে গেল। সে কিছু সময়ের জন্য অর্কের মধ্যে সায়ানকে খুঁজছিল। আয়ানা শাক দিয়ে মাছ ঢাকা ট্রাই করতে না কর, আমি দেখতে কেমন তা ভালো করেই জানি। সত্যি বলতে অর্ক যখন সায়ারার হাত যত্ন সহকারে পরিষ্কার করছিল, তখন আয়ানা একটু হলেও সায়ানের কথা মনে পড়ে যায়। সায়ান ছাড়া সে তো আর কিছু ভাবতেই পারে না। জানিস সায়ু, পিচি ম্যাম ড্যাড বলছে তোকে আমার সাথে আমার বাসায় নিয়ে যেতে। তোর খবর শুনে তারা আসতে চেয়েছিল, আমি না করেছি, কারণ বিকেলেই তো তোকে ছেড়ে দেবে এখান থেকে। মামা মামি বাংলাদেশে কবে আসছে আপু? আসছি অনেক দিন হয়েছে পিচি, কাউকে জানানো হয়নি। আমি পরের জন্য শুধু অ্যাব্রোড থাকতাম, আর শেষ হয় সিয়ামের সাথে আসলাম। তুমি যেও আপু, আমি যাব না, খাল আমাকে যেতে দেবে না। সায়রা মন খারাপ করে আয়নাকে কথাটি বলল। আয়না সব জেনেও সায়রাকে কিছু বলল না। সময় বলে দেবে সায়রা কোথায় থাকবে আর যাবে। তুই এত ভাবিস না সোনা। আপু, মামারা এতদিন ধরে দেশে আমার সাথে কেন যোগাযোগ করলো না? আমি জানো কত মিস করতাম তোমাদের। আচ্ছা, মামা মামিকে একাই দেশে এসেছে, আর তুমি আর কেউ আসে নাই? আমাদের তো ঠিকানা দেওয়া হয়নি পিচি, তারা কোথায় থাকতে তাই পারেনি। আর আম্মুরা আসছে কয়েক মাস হবে দেশে। আর কেউ বলতে কার কথা জিজ্ঞেস করলি? আয়না ভালো করে জানে সায়রা সায়নের কথা জিজ্ঞেস করছে, কিন্তু আয়না বুঝতে দিল না কিছু তাকে। আসলে আমি সায়ন ভাইয়ের কথা জিজ্ঞেস করছি উনি কোথায়। সময় হলে সবার সাথে দেখা হবে পিচি, কথা না বলে চুপচাপ থাক এখন। শোন, তোর এই কাজিনকে কিছু খাইয়ে দে। দেখোস না চিকনু চামেলি না খেয়ে কেমন হয়েছে। জোরে বাতাস বলেই এরে খুঁজে পাওয়া যাবে না। এই কি বললেন আপনি? আমি চিকনি চামেলি? আপনারা তো সাহস আমাকে চিকনা বললেন? সায়রা অর্কের কথায় রেগে গিয়ে ঝাঁঝালো কণ্ঠে উত্তর দিল। আয়না দূরে দাঁড়িয়ে এদের ঝগড়া দেখতে লাগলো। তখনই খালা কেবিনে ঢুকলেন। আমার দিকে কড়া দৃষ্টি নিক্ষেপ করে আয়নার দিকে তাকিয়ে বলল, আয়না মামুনি, তুই বাসায় গিয়ে ফ্রেশ হয়ে নে, রেস্ট নে, আমি থাকি এখন ওর সাথে। না ফুপি, আমি ঠিক আছি। বিকেলকে ডিসচার্জ দিলেও প্রতিদিন ওকে এখানে এনে হাত ড্রেসিং করানো লাগবে। সমস্যা নাই মা, আমি আছি এখানে, ওর খেয়াল রাখতে পারবো, তুই চিন্তা করিস না। অর্ক, মিস আয়ানা, আপনি একটু আমার কেবিনে আসুন তো, কথা আছে। হ্যাঁ আসছি। ফুপি তুমি থাকো একটু এখানে, আমি আসছি। আর যা, আমি আছি এখানে। আয়না অর্কের সাথে চলে যাওয়ার পরে খালা আমার দিকে এগিয়ে আসলো। আমি খালার দিকে তাকিয়ে আছি চুপচাপ। উনি আমার দিকে এগিয়ে এসে ঠাস করে আমার গালে থাপ্পড় লাগাই দিল। আমি অবাক হয়ে তাকিয়ে আছি। উনি আমাকে হসপিটালে এসে মারবে, আমি বুঝতে পারিনি। আমি ওনার দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে আছি। আমাকে কেন মারলো বুঝলাম না আমি। আমার ছুটি করা চুল খালা মোট করে ধরল। আয়নাকে দেখে বেশি বেড়ে গেছিস তাই না?
আনাদের নামে বদনাম করবি আর আমি চুপচাপ দেখব? আমি কিছু বলি নাই খালা, আমাকে ছেড়ে দিন, আমি ব্যথা পাচ্ছি। মনে রাখবি, আয়না এসব ব্যাপারে যেন বুঝতে না পারে, তাহলে আমার থেকে খারাপ দ্বিতীয় কেউ হবে না। তুমি নিশ্চিন্ত থাকো, আমি নিজের মুখে কখনো বলবো না। কিন্তু খালা, সত্যি কি কখনো চাপা থাকে বলো? এত বড় বড় কথা শুনতে আমি চাই না। আমি আয়নার সাথে সিয়ামের বিয়েটা দিতে চাই। এর মধ্যে যদি তুই বাধা দিতে আসিস, তখন বুঝবি আমি কে। সায়রা কি উত্তর দিবে সিয়ামের মতো এমন মানুষের সাথে আয়নার বিয়ে হলে যে আয়নার জীবনটা শেষ হয়ে যাবে? আয়না আপুর মতো ভালো মানুষের সাথে এটা হতে দেওয়া যাবে না। বাহির থেকে এতক্ষণ সব আয়নার অর্ক দেখছিল। আয়না হতবাক হয়ে তাকিয়ে আছে, মানুষ কিভাবে এত জঘন্য হয়। আয়না তার আগের ফুপির সাথে এই আগের ফুপির কোনো মিল পাচ্ছে না। অর্কের রাগে মাথা ফেটে যাচ্ছে, সে পারছে না এখন সব তছনছ করে দেবে। রাগ কমাতে পাশের দেয়ালে 2-3টে ঘুষি মেরে দিল। কি করছিস ভাইয়া, শান্ত হ, ব্যথা পাবি তো, হাতে এভাবে কেউ করেন? আমি কি করব আয়ু, এভাবে ওই মেয়েটাকে মার খেতে দেখব? তারাই বাচ্চা মেয়েটার সাথে এমন করছে কেন, তার কি দোষ? শান্ত হ, মাথা ঠান্ডা, ভেবে কিছু ডিসিশন নে ভাই, রাগলে ক্ষতি হবে শুধু। আয়ান কেবিনে গিয়ে বলল ফুপিকে ডাক্তার তার চেম্বারে রাখছে। আয়নার কথা মতো ফুপি অর্কের কেবিনে আসলো। আসুন আসুন, আমি আপনার জন্য অপেক্ষা করছিলাম। কি ব্যাপারে ডাকলেন বলেন? তা মিস সায়রার হাত পড়ল কিভাবে? চা ঢালতে গিয়ে ভুলে নিজের হাতে ঢেলে ফেলছিল। তা ভুলে ঢেলেছিল নাকি কেউ ইচ্ছাকৃতভাবে ফেলছে? অর্কের এমন কথায় সায়রার খালা ঘামছে। কিভাবে কি বলবে? কাজে তো তার ছেলেই করেছে। কি সব আবোল তাবোল বকছেন, কি করবে? এসব নিজে থেকেই হয়েছে। শ্যাট আপ মিসেস পারুল, আমরা সায়রার পিঠে ভাবে নানান পোড়া মায়ের ছাপ স্পষ্ট দেখেছি, যা দেখে বোঝা যায় আপনারা কিভাবে ওই মেয়েকে টর্চার করেন। অর্কের কথায় সিয়ামের মায়ের কাঁপাকাঁপি অবস্থা, সে ভয়ে আছে। এবার যদি সবাই সত্যি জানে তাহলে কি হবে? তুমি এসব কি বলছো বাবা? আমরা কেন ওকে মারব বলো? আমি যতদূর জানি সায়রা বিবাহিত নয়, সে শ্বশুরবাড়ির লোকজন ওর সাথে এমন বিহেভ করবে, আর ও থাকে আপনার কাছে। তাহলে আপনার বাসায় আপনি আর আপনার ছেলে ব্যতীত কেউ তো থাকে না। বাবা চুপ করো, তুমি যা চাও আমি সব দেব। আমরা একটা ডিল করি, তুমি চুপ থাকলে যা যাইবা তাই পাইবা। আর ইউ শিওর ম্যাডাম, আমি যা চাইবো তাই দিতে পারবেন? হ্যাঁ, কত টাকা চাই তোমার? তুমি শুধু অ্যামাউন্টটা আমাকে বলো, আমি তোমাকে দিয়ে দেব। আচ্ছা, এখন না, সময় হলে চেয়ে নেব। আপনি অপেক্ষা করুন। মানে বুঝলাম না আমি। আমায় বিকেলে চলে যাব, এরপর কিভাবে? প্রতিদিন আমার কাছে সায়রার আশা লাগবে ড্রেসিং করাতে। কিন্তু একটা জিনিস, তোমাকে আমার খুব চেনা চেনা লাগে। এর আগেও কি কোথায় আমাদের দেখা হয়েছিল? হতেও পারে, তার সময় বলবে। আপনি এখন আসতে পারেন, আমার যখন ইচ্ছা হবে আজই যোগাযোগ করব। অর্ক কথা বলে বেরিয়ে গেল হাসি দিয়ে কেবিন থেকে। অর্কের রাউন্ডে যাবার সময় হয়েছে। অর্ক বেরিয়ে যাওয়ার পরেও খালা দাঁড়িয়ে ভাবছে, ছেলেটা প্রচণ্ড হেয়ালি করে কথা বলে, ওর কথাবার্তায় অনেক রহস্য প্রকাশ পায়। এবার খালাও চলে আসে আমার কাছে। আপনাকে কেন ডেকেছিল ফুপি? তেমন কিছু না, শুধু বলল ওর খেয়াল রাখতে আর ওকে সাবধানে কাজ করতে। এভাবে হলে সামনে যদি আরো বড় দুর্ঘটনা ঘটতে পারে। খালার কথা শুনে আয়না আপু মনে মনে হাসছে, কারণ সে জানে অর্ক ঠিক কি কি করতে পারে। অথচ খালা কি সুন্দর বানিয়ে বানিয়ে মিথ্যে বলে দিল। আয়না আপু শুধু মুচকি মুচকি হাসছে আর মনে মনে ভাবছে কিছু। ফুপি, তুমি এখন থাকবে নাকি চলে যাবে? কারণ আমি তো আছি। আর বিকেলে ডিসচার্জ করিয়ে একেবারে বাড়িতে ফিরবো আমরা। তুই যখন এখানে থাকতেই চাইছিস থাক, আমি না করব না। আমি বরং আসি, এখানে থাকা আমার সম্ভব না। নিজের খেয়াল রাখিস আর সাবধানে থাকিস। আচ্ছা ফুপি, তুমি যাও, এত চিন্তা করো না, আমি বাচ্চা না। খালা কি সত্যি আয়না আপুকে নিয়ে এত চিন্তিত, নাকি পুরোটাই তার নাটক? কত সুন্দর উনি আয়না আপুকে স্নেহ করেন। হয়তো সত্যি খালা আয়না আপুকে ভালোবাসেন একমাত্র ভাতিজি বলে কথা। মনে মনে এসব ভাবছিল সায়রা শুয়ে শুয়ে। কি রে সায়ু, পিচ্ছি তোর মন খারাপ কেন? তেমন কিছু না আপু, আসলে ভাবছি কিছু। কি এমন ভাবে এই পিচ্ছি?
আমিও একটু শুনি। সায়রার কথা শেষ হতেই পিছন থেকে কেউ একজন বলে উঠল কথাটি। দরজার দিকে না তাকিয়েই সায়রা আর আয়না বুঝতে পারল ডক্টর অর্ক এসেছে। সায়রাকে পিচ্ছি সম্বোধন করায় সায়রা একটু ক্ষিপ্ত হলো, তবে বুঝতে দিল না কাউকে। সায়রা চোখ বন্ধ করে শুয়ে আছে, চুপচাপ। আসলে কে এখন কি কারণে বুঝতে না পেরে অমনভাবে পড়ে আছে। অর্কের তৃষ্ণার তো আখি যুগল তা কেবল এত বছরের তৃষ্ণা মেটাচ্ছে তাকে দেখে। এই দেখায় কোনোদিন কোনো ক্লান্তি আসবে না। কতগুলো দিন শুধু দূরে থেকেছে এই মানুষটাকে পেতে, অথচ ভাগ্যের এমন খেলা, আজ হসপিটালের 4 দেয়ালের মাঝে এসে দেখা হলো তাদের। তবে অর্ক আজ মনে মনে প্রতিজ্ঞা করল, কাল থেকে সায়রার জীবনে সায়রার সায়ন ভাই ফেরত আসবে। সায়ান এসে সায়নের দেওয়া প্রতিটা কথা রাখবে। সায়ান যে তার পিচ্চিটাকে সবার থলে আগলে আগলে রাখবে, কেউ যেন আর কোনো ক্ষতি করতে না পারে এই পিচ্চির, সেই সব ব্যবস্থা সে করবে। আয়না ভাইকে ওভাবে তাকিয়ে থাকতে দেখে ভাইয়ের দিকে এগিয়ে গেল। ভাইয়ের কাঁধে হাত রেখে তাকে বলল, দেখিস সব ঠিক হয়ে যাবে ব্রো, চিন্তা করিস না তুই। আমি তো চাই ছুটকি সব ঠিক হয়ে যাক। আর জানিস, ফুপি আমাকে মানি অফার করেছে, যাতে সায়রাকে মারার এই সাপ আমি চাপা দিয়ে দিই। আমাকেও চিনতে পারিনি। আমি তো না ছোটবেলায় সে ফুপির সাথে এই ফুপির কোনো মিল পাচ্ছি না। ভাই কি করবি? কিভাবে সায়রাকে আমাদের বাসায় নিবি? ফুপি আর সিয়াম কি রাজি হবে? ওটা তুই আমার উপর ছেড়ে দে। শোন, তুই বাসায় গিয়ে সায়রা আর তোর সব কিছু গুছিয়ে রাখবি। আমি গিয়ে শুধু পিক করব তোদের। আচ্ছা, বাট সিয়াম কিছুতেই রাজি হবে না সায়রাকে দিতে। একটা জিনিস বুঝতে পারলাম না, সায়রার হাত সত্যি কিভাবে পড়ল? ফুপ্পি করছে নাকি সিয়াম, আমরা তো শিওর নই। আর ওই বোকা মেয়েও বলবে না। ওর বলার দরকার নেই ছুটকি, ডোন্ট ওয়ারি, আমি আছি না। দেখিস, এখন থেকে সবাই ভালো থাকবে। আমি জানি তো আমার ব্রো সবার থেকে বেস্ট, তাই তো আমি আমার ব্রোকে এত ভালোবাসি। আই লাভ ইউ টু মাই লিটল কিউটি। আয়নার আর অর্ককে অনেকক্ষণ ধরে ফিসফিস করে কথা বলতে দেখে সায়রা। বেডের থেকে অনেকটা দূরে হওয়ায় ওদের কথা ঠিক বুঝতে পারল না সে। সায়রার খুব পানির পিপাসা পেয়েছে, তাই সেবার আয়নাকে ডাক দিল, আয়নাপু, আমাকে একটু পানি এনে দিবে? আমার খুব পিপাসা পেয়েছে। আচ্ছা তুই বস, আর ব্রো তুমি একটু ওর পাশে থাকো, আমি আসছি পানি নিয়ে। আয়না চলে যেতেই অর্ক এবার এগিয়ে বেডির কাছে রাখা টুল পেতে বসল। আচ্ছা মিস সায়রা, আপনার পুরো নাম কি? আমার নাম সায়রা জাহান। কোন ক্লাসে পড়েন আপনি? এই তো এবার ইন্টারে। হাতের কি অবস্থা? কিভাবে হলো এটার? সত্যি অ্যান্সারটা দিন। সায়রা এবার কি অ্যান্সার ধরবে ভেবে পাচ্ছি না, কারণ সে কিভাবে বলবে এটা সিয়াম করেছে। সিয়াম তো যাওয়ার আগে বারবার সাবধান করে গেছে, সাথে খালাও ভুল করে হাত ফসকে পড়েছে। আমি কি আপনার কাছে কোনো বানানো গল্প শুনতে এসেছি মিস সায়রা জাহান? আমি আপনাকে কেন কোনো গল্প শোনাবো ডক্টর? আপনি না বললেও অনেক কিছু জানি আমি। অন্যায় মেনে চুপ থাকা সহ্য করাটা অন্যায়ের থেকেও বড় অপরাধ, বুঝলেন আপনি? আমি আপনার কথায় কিছুই বুঝতে পারছি না ডক্টর, ছেড়ে দিন, সময় হলে বুঝবেন। আসি, নিজের খেয়াল রাখবেন। অর্ক চলে গেল। সায়রার অর্কের যাওয়ার পানির দিকে তাকিয়ে আছে। অর্কের মন অদ্ভুত ব্যবহার তাকে ভাবাচ্ছে। আয়না পানি নিয়ে এসে দেখে সায়রাকে খাওয়ালো। যথাসময়ে আয়না সায়রাকে নিয়ে বাড়ি চলে গেল। সায়রাকে নিজের রুমে দেখে আয়না চলে গেল তার রুমে ফ্রেশ হতে, তার গোসল প্রয়োজন। সায়রা পা মেলে খাটের উপর আচ্ছ হয়ে বসে বসে ভাবছে, সায়ন ভাই কি তাকে মনে রেখেছে নাকি ভুলে গেছে? সায়রার ভাবনার মাঝে সিয়াম সায়রার খাটের ওপরে শুয়ে সায়রার কোলে মাথা রাখল। হঠাৎ এইভাবে আসায় সায়রা চমকে তাকিয়ে দেখে সিয়াম। সায়রা প্রচণ্ড অবাক হয়ে গেছে সিয়ামের কাজে। আজ সিয়ামের কি হলো? সে সোজা সায়রার কোলে মাথা রাখল। সায়রা এক হাত দিয়ে সিয়ামের মাথা ঠেলে নিচে নামানোর চেষ্টা করতে লাগলো। সিয়াম রেগে গেল এমন কাজে সায়রার। সে উঠে দাঁড়িয়ে সায়রাকে বিছানার সাথে আটকে ধরল। সায়রার পুরো মুখ জুড়ে আতঙ্কের ছাপ স্পষ্ট। সায়রা কিছু বলতে পারছে না ভয়ে, তার হাত পা কাজ করা বন্ধ করে দিয়েছে। কাঁপছে সায়রা, সেই সাথে সায়রার ঠোঁটও কেঁপে কেঁপে উঠছে। সিয়ামের যা দেখে নিজেকে সামলানো কষ্টকর হয়ে পড়েছে। সিয়াম আজ ড্রিঙ্ক করে বাসায় ফিরেছে। মাতাল অবস্থায় ও তার সাথে সায়রাও পেরে উঠছে না। আমাকে ছেড়ে দিন সিয়াম ভাই, কি করছেন আপনি? তুই
বারবার আমাকে ভাই বলে ডাকিস কেন? আমি তোর ভাই, তোর মা, আমার বাপ পালিয়ে বিয়ে করেছে, এটা তো আর নিজের চোখে দেখি নাই, তাই আমরা ভাই বোন না। সেই হিসেব পরে সিয়াম ভাই, আপনি আমার খালাতো ভাই লাগে নাগে। এখন সরুন, না হয় আমি খালাকে ডাকতে বাধ্য হব। তুই এত দেমাগ পাস কই সুন্দরী? সুন্দরী দেখে এত দেমাগ আসে তাই না? আজ যদি আমি তোর এই দেমাগ ভাঙতে না পারি, তাহলে আমার নাম সিয়াম না। আপনাকে দেখে আমার সুস্থ মনে হচ্ছে না। আমার ঘর থেকে এক্ষুনি বেরিয়ে যান আপনি। সায়রা কথার সিয়াম পাত্তা দিচ্ছে না, শুধু সায়রাকে দেখিয়ে যাচ্ছে। ড্রিঙ্ক করার কারণে সিয়াম নিজের মধ্যে নেই। সায়রার প্রচণ্ড ভয় করছে। ভয়ে মানুষের মস্তিষ্ক কাজ করে না, এটা তার প্রমাণ। সায়রার এক হাতে ব্যান্ডেজ করা আর সেটা ডান হাত। মেয়ে মানুষ বাম হাত দিয়ে সিয়ামের মতো একজনকে কিভাবে সরাবে? তবুও চেষ্টা চালিয়ে যাচ্ছে। শেষে না পারে সে আয়ানাকে ডাক দিল। আয়ানাপু, খালাকে কোথায় আছেন? আমাকে বাঁচান। সিয়াম জলদি উঠে দরজা ভেতর থেকে বন্ধ করে দিল। সায়রার থেকে তার ওড়না কেড়ে নিয়ে সায়রার মুখে বেঁধে দিল। সায়রার চোখ বেয়ে পানি গড়িয়ে পড়তে লাগলো। আজ সত্যি সায়রার ভয় করছে। এই সিয়ামকে সে মনে মনে আল্লাহকে ডাকছে আর বাঁচাতে। আয়নাপু আর খালা আমার ডাক শুনে জলদি আমার রুমের দরজার সামনে এসে দরজায় নক করতে লাগলো। কি রে সায়ু, এভাবে ডাকলি কেন পিচি? দরজা খোল। আয়নাপুর ডাকের সাড়া দিতে গিয়ে শুধু মুখ থেকে অদ্ভুত আওয়াজ বের হচ্ছে, অস্পষ্ট বেঁধে রাখার জন্য। আয়না এবার চিন্তিত, মেয়েটা এভাবে ডাকার পরে এখন দরজা খুলছে না কেন? ওর তো দরজা বন্ধ করে ঘুমানোর কথা না। খালা এবার আয়নাকে বোঝানোর চেষ্টা করলো। আয়না, চিন্তা করিস না মা, ও মনে হয় ঘুমের মধ্যে ডেকেছে হাতের ব্যথায়। দেখছিস না এত ডাকাডাকি করছিস, ও খুলছে না। আমার তো তেমন মনে হচ্ছে না ফুপি। মাত্রই ওকে আমি এখানে রেখে ফ্রেশ হতে আমার রুমে গেলাম। আমি আমার আসবো এটাও বলে গেলাম, যাতে সে দরজা বন্ধ করে না রাখে। সে এমন কেন করবে? ভুলে হয়তো করে ফেলেছে। এই সায়ু, দরজা খোল বোন। কি হয়েছে তোর? আয়না দরজায় বাড়ি দিয়ে ডাকছে সায়রাকে, কিন্তু সায়রা কিভাবে খুলবে? সিয়াম যে সায়রার হাত উল্টো করে পিঠের কাছে ধরে রেখেছে। সায়রার ব্যথা জায়গায় ব্যথা পাচ্ছে চাপের কারণে। ওই ক্ষতস্থান হতে রক্ত বের হচ্ছে। সিয়াম সায়রার ঘাড়ে মুখ ডুবিয়ে রেখেছে। সায়রার শরীরের এই আলাদা ঘ্রাণ তার কাছে মাদকতার কাজ করে। সায়রার ঘৃণায় লজ্জায় চোখ দিয়ে পানি পড়ছে। সায়রাকে সিয়াম নিজের দিকে ঘুরিয়ে ধীরে ধীরে সায়রার জামার দিকে হাত বাড়াচ্ছে। কি হতে যাচ্ছে ভেবেই সায়রা চোখ খিচিয়ে বন্ধ করে আল্লাহকে ডাকতে লাগলো। সিয়াম সায়রার জামার ফিতে ধরেছে, তখন কেউ দরজায় লাথি দিয়ে ভাঙার চেষ্টা করছে। বাসায় ওর মা আর আয়ানা আছে মনে হতেই তার ছেলের হাসি দিল মেয়ে মানুষ আর কি বা করতে পারবে। সিয়ামের ধারণাকে ভুল প্রমাণ করে দিয়ে শেষের লাঠিতে দরজার ছিটকিনি ভেঙে সেখানে প্রবেশ করলো ডাক্তার অর্ক, আয়ানা আরও সিয়ামের মা। সবাই এমতো অবস্থা দেখে অবাক হয়ে দাঁড়িয়ে আছে। বাকশক্তি যেন সবার লোপ পেয়েছে। আয়না তাড়াতাড়ি সিয়ামের থেকে সায়রাকে ছাড়িয়ে আয়নার মুখ থেকে ওড়না খুলে দিল। ওড়না এবার নিজের সাথে ভালোভাবে পেঁচিয়ে আয়নাকে নিয়ে ধরে কেঁদে দিল সায়রা। অর্কের রাগের মাথা খারাপ হয়ে যাচ্ছে। সিয়ামের কলার ধরে সামনে এনে সিয়ামের গালে নিজের শরীরের সব শক্তি প্রয়োগ করে চড় লাগিয়ে দেয়। অর্কের হাতের মায়ের সামলাতে না পেরে সোজা বিছানায় গিয়ে পড়ে যায়। সিয়ামের মা ছেলেকে মারায় রেগে যায়। কোন সাহসে তুমি আমার ছেলের গায়ে হাত দিলে? লজ্জা করে না? এত কিছুর পরেও ছেলের সাইড নিয়ে কথা বলেন। আপনি না একজন মেয়ে, তাও কিভাবে একজন মেয়ের সাথে এত খারাপ কাজ করার চেষ্টা করার পরেও ছেলের হয়ে কথা বলছেন? চেষ্টা করছে, কিছু তো করে নাই। পুরুষ মানুষ, একটু নেশা টেশা করছে, ভুল হয়ে গেছে, তা নিয়ে তুমি বাড়াবাড়ি করার কে? আমার বাড়িতে এসে শৃঙ্খেট করছো। সিয়ামের মায়ের কথায় উপস্থিত সবাই হতভম্ব হয়ে যায়। একজন মানুষ হিসেবেও সে ব্যর্থ। আয়নায় এবার নিজেকে কন্ট্রোল করে রাখতে না পেরে বলল, সরি টু সে ফুপি, আপনি আপনার ছেলেকে শিক্ষা দিতে ব্যর্থ, নাকি এমনভাবে শিক্ষা দিয়েছেন? মুখ সামলে কথা বলো আয়ানা, আমি তোমার ফুপি লাগি আর তোমার বড়। আমি তো ভালোভাবে বললাম, আপনি আপনার ছেলেকে সামলান। সিয়াম উঠে এসে অর্কের সামনে দাঁড়িয়ে বলল,
আমার গায়ে হাত তুলে কাজটি ভালো করলি না তুই? তোর এত বড় সাহস আমার বাড়িতে দাঁড়িয়ে আমাকে অপমান! তোর ভাগ্য ভালো আমি এখানে চুপ আছি। একবার আমি কথা বলা শুরু করলে পালানোর পথ পাবি না সিয়াম। আয়না, তোর লাগেজ নিয়ে আয়, আমরা এক্ষুনি বাড়িতে ফিরব। অর্কের কথায় সিয়াম আর ওর মা ভাবে অর্কের সাথে আয়না কোথায় যাবে। তোমার সাথে এত রাতে আয়না কোথায় যাবে সেটা আপনার না জানলে চলবে। আমি আয়নাকে কোথায় নিয়ে যাব? আমার ভাতিজিকে কোথায় নিয়ে যাবে সেটা আমি জানবো না? তুমি কে ওকে নিয়ে যাওয়ার? আমার ছোট বোনকে আমি আমার বাসায় নিয়ে যেতেই পারি, তাও যে কোনো সময়। তার কৈফিয়ত তো আমি আপনাকে দিব না। অর্কের মুখে বোন শুনে সবাই অবাক নয়নে তাকিয়ে আছে। এবার খালা শান্ত কণ্ঠে জিজ্ঞেস করলো, তুমি সায়ান? হ্যাঁ, আমি সায়ান মাহমুদ অর্ক, আয়ানার বড় ভাই। আর বাকি কোনো কথা আপনাকে বলতে বাধ্য নই। সায়ানের পরিচয় শুনে সায়রা শুধু সায়ানের চেহারার দিকে তাকিয়ে আছে অবাক হয়ে। এটাই তার সে সায়ান ভাই যার জন্য সে অপেক্ষা করছিল। সেই গিয়ে সায়ান হসপিটালে যাকে দেখে সায়ানের কথা মনে হয়েছিল, কিন্তু তাকে হসপিটালে থাকাকালীন কেন বলল না সে তার সায়ান ভাই? থম মেরে বসে আছি আমি মামিদের ড্রয়িং রুমে। আমাকে ঘিরে বসে আছে মামা, মামি, কিছু মানুষ যাদের আমি চিনি না। আমার মধ্যে আতঙ্ক এখনো কাটেনি, চুপচাপ বসে আছি। সায়ান ভাই আর আয়না আপু নিজেদের রুমে চলে গেছে। আয়না আপু বিদেশ থেকে আসলেন ভালোভাবে, রেস্ট নেওয়ার আগেই আমাকে নিয়ে ছুটলেন হসপিটাল। আর আজ সেখান থেকে এসে আমার এই অবস্থা। আপু ক্লান্ত হবে এটা অনেক স্বাভাবিক বিষয়। ক্ষুধা লেগেছে আমার, পেটের মধ্যে ব্যথা করছে। সেই হসপিটালে থাকাকালীন খেয়েছিলাম। মম, তুমি একটু সায়রাকে খাবার খাইয়ে দাও, পরে আয়না মেডিসিন খাইয়ে দেবে। সায়রার হাতের অবস্থা তো জানোই, ওই হাতে নিয়ে খেতে পারবে না। আমার যে ক্ষুধা লাগছে উনি কিভাবে জানলেন? আমি মুখ ফুটে বলার আগেই উনি ওপর থেকে মামিকে ডেকে কথাগুলো বললেন। আমার ওষ্ঠদয়ে হাসি রেখা ফুটে উঠল। তখন মামির কথায় আমি ভাবনার জগৎ থেকে বেরিয়ে আসলাম। কি ব্যাপার? ব্যান্ডেজ এরকম লাল কেন? হাতে কি ব্যথা পেয়েছিস তুই সায়ো? হ্যাঁ, আসলে মামিমা, হাতে একটু ব্যথা পেয়েছিলাম, তখন মেবি এরকম হয়েছে। সায়ান, তাড়াতাড়ি তোর ফার্স্ট এইড বক্স নিয়ে আয় তো। মেয়েটা হাতে আবার ব্যথা পেল, তোরা দেখিস নাই? মামিটাকে সায়ান ভাই নিজে তাড়াহুড়ো করে চলে আসলেন। সোফায় আমার পাশে বসে রাগে দৃষ্টি নিক্ষেপ করলেন। আম্মু, তুমি ওর জন্য খাবার আনো, আমি দেখছি কি হয়েছে। সায়ান ভাইয়ের কথা মতো মামি রান্নাঘরের দিকে চলে গেল। আমি এবার মাথা নিচু করে বসে রইলাম। এই ব্যথা কখন পেয়েছিস? আমাকে আগে কেন দেখাস নাই? ওড়না দিয়ে এই জন্যই হাত ঢেকে রেখেছিলি? আসলে সায়ান ভাইয়া, তখন সিয়াম ভাইয়া এই হাতে অনেক জোরে চেপে ধরেছিল, তাই এমন হয়েছে। আর আপনি আর আয়ানাপু রেগেছিলেন, আমিও ভয় ছিলাম, তাই বলা হয়ে ওঠেনি। উনি আমার কথা শুনল কিনা জানি না, সেইবার আমার হাত থেকে ব্যান্ডেজ খোলা আরম্ভ করলো। ব্যান্ডেজ খোলার সময় হাতের চামড়ার সাথে টান খাচ্ছে, আর এতে আমি প্রচুর ব্যথা পাচ্ছি। চোখ বন্ধ করে সোফা খামচে ধরে আছি। নিজের কষ্টের কথা আগে বলতে হয়, পরিস্থিতি পড়েও সামলানো যায়। নিজে ঠিক থাকলে আগে নিজের যত্ন নিজের নিতে হয়। নিজের ভালো অন্য কেউ ভাববে না, তা নিজেকেই ভাবতে হবে। নিজে সুস্থ থাকলে খুব ভালোভাবে অন্যের সাথে লড়াই করা যায়। প্রথম নিজের সমস্যার কথা নিজেকে খুলে বলতে হয়, কারণ সামনের মানুষ কখনোই আমরা না বলা অবধি আমাদের বুঝবে না। সায়ান ভাইয়ের প্রতিটা কথা সত্যি, উনি কি সুন্দরভাবে আমাকে বোঝান। আমি মুগ্ধ হয়ে ওনার প্রতিটি কথা শুনতে ব্যস্ত ছিলাম। যে কখন উনি আমার পুরনো ব্যান্ডেজ করে দিলেন আমি বুঝতেই পারলাম না। আপনি আমাকে কিভাবে ভুলে গেলেন সায়ান ভাই? আমাকে দেওয়া কথাও কি আপনার মনে নাই? অযথা কথা বলা আমার পছন্দ নয় সায়রা। আমার কথা না ভেবে নিজের কথা ভাব তুই। আমি কিছু বললে কষ্ট পাবি, নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে শিখ। প্রতিবাদ করা শিখে নে। সবসময় আমি আর বা আয়ানা কেউ তোর পাশে থাকবো না, আর না কেউ ছিল। আগে এসবের প্রতিবাদ করলে না ফুপির সাহস হতো তোকে অত্যাচার করার, আর না সিয়াম সাহস পেত। সায়ান ভাইয়ের প্রতিটি কথার মধ্যে রাগের আভাস পাওয়া যাচ্ছে। রাগের মাথায় বললে প্রতিটি কথাই সত্যি। আমার অবস্থার জন্য আমি নিজেই দায়, তা বুঝতে পারছি।
উনি নিজের রুমে চলে গেলেন। মামি আমাকে খাইয়ে দিয়ে আয়না আপুর রুমে দিয়ে আসলেন। আপুকে অনেক টায়ার্ড দেখাচ্ছে। উনি আমাকে আমার মেডিসিন খাইয়ে শুতে বলে লাইট অফ করে দিলেন। আপু ক্লান্ত, আপুর ঘুমের প্রয়োজন, তাই আমি জ্বালাতে যাচ্ছি না। তখন ওই বাড়িতে খালার সাথে অনেক যুদ্ধের পরে আমাকে নিয়ে আসতে সফল হয়েছে সায়ান ভাই। সায়ান ভাই সিয়ামকে পুলিশের হাতে দিতে চেয়েছিলেন, কিন্তু খালার অনুরোধে একটা সুযোগ দিতে রাজি হলেন আর শর্ত দিলেন আজ থেকে আমি আমার মামা আর মামির সাথে থাকব। সায়ান ভাই আমাকে এড়িয়ে চলছে আমি জানি। আচ্ছা, ওনার কি সত্যি আমাকে দেওয়া কোনো কথাই মনে নাই তার? এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। অন্যদিকে ব্যালকনিতে বসে কফি খাচ্ছে আর রাস্তায় গাড়ি যাওয়া আসা দেখে যাচ্ছে। আছে প্রচুর ক্লান্ত। সারাদিনে অনেক ক্লান্ত থাকা আর না খেয়ে থাকায় খারাপ লেগেছিল। ডিউটি শেষ করে যখন সায়ান আয়না আর সায়রাকে তার সাথে নেওয়ার জন্য সিয়ামদের বাসায় গেল, তখন কাজের মেয়েটি দরজা খুললে সে সোজা ওপরে আয়নার কাছে যায়। আয়নার মুখে সব শুনে আর দেরি না করে দরজা ভাঙার চেষ্টা করে সফল হন। সায়ানের বুক তখন কাঁপছিল সায়রার চিন্তায়। সিয়ামকে যখন দেখল সায়রার সাথে বাজে ব্যবহার করছে, তখন তার মাথায় রক্ত উঠে গেল। তবুও সব ঠান্ডা মাথায় হ্যান্ডেল করার চেষ্টা করলো। সায়রাকে সব কিছু থেকে বাঁচানোর দায়িত্ব সায়ানের। সায়রার মাকে কথা দিয়েছিল সে সায়রাকে সব খেয়াল রাখবে। ছোটবেলার কথা মনে আসলো সায়ানের। অতীত। সায়রা তখন একটু একটু করে হাঁটতে শিখেছে। সায়ানের বয়স তখন 10 বছর। পায়ে নুপুর, হাতে চুড়ি, মাথার চুল ছোট করে ঝুঁটি করা, একটু জীবন্ত পুতুল হেঁটে বেড়াতো সবার সামনে। সায়রা ছিল সায়ানের কাছে পুতুলের মতো। সায়ান শুধু বলতো, এই পুতুল একার আমার, আর আমি একাই খেলবো এই পুতুলের সাথে। ছোটবেলায় সায়রাকে কারো সাথে খেলতে দিত না। এই নিয়ে সিয়ামের সাথে সায়ানের প্রচুর ঝামেলা হতো। সিয়াম তখন থেকে সায়ানকে নিজের শত্রু ভাবত। বাড়ির সবাই তখন আসতো বাচ্চাদের এমন কাজে। আয়নার তখন 6 বছর আর সায়রার 2। সায়রা অস্পষ্ট কথা বলতো, তখন সব থেকে বেশি বলতো আপা, মানে বাবাকে ডাকতো। বর্তমান। ফোন বেজে ওঠায় ভাবনার জগৎ থেকে বেরিয়ে ফোন রিসিভ করে সায়ান। অপর পাশে লোকের সাথে কথা বলছে আর হাসছে। 12টার মতো বাজে। এমন সময় এত কথা তাও সায়ানের মতো গম্ভীর মানুষ বলতে পারে। আচ্ছা দোস্ত, আসবি কবে তুই? আমি তোকে অনেক মিস করতেছি। আসবো আসবো, এসে সবাইকে সারপ্রাইজ দিব আমি। হয়েছে তোমার সারপ্রাইজ, চুপ থাকো। একটাই সমস্যা, আমার সাথে লিনা আসতে চাইছে। আমি এখন কি করব? আসতে যেহেতু চাইছে, তুই এক কাজ কর, নিয়ে আয়, ঘুরে যাক এখান থেকে। সময় হলে নিয়ে আসবো। রাখি রে, আমার ঘুম পাচ্ছে। আচ্ছা, গুড নাইট। সায়ানেরও ঘুমের প্রয়োজন আছে। কাল সকাল থেকে আবারও ডিউটি আছে তার। অনেক কাজ বাকি সায়ানের। সব কাজ শেষ করতে হবে, যার জন্য এখন থেকে সব কাজের খবর রাখতে হবে। এই সায়ান যখন বলেছে, তখন সব কিছু খুঁজে বের করবেই। সায়রা এপিটোপিট করছে। ঘুমরা কি তার চোখে হানা দিবে না আর? সায়রাকে শুধু সায়ানের করা কাজ কষ্ট দিচ্ছে। শুধু নিজেকে শক্ত রাখার চেষ্টায় মন খুলে হাসতেও পারে না সে। নিজের সুখ এখন থেকে সায়রা নিজেই খুঁজে নেবে। কি করলে সে খুশি থাকে এসব ভাবতে ভাবতেই ঘুমিয়ে গেল। সায়রা গভীর ঘুমে আচ্ছন্ন। আশেপাশে কি ঘটে যাচ্ছে তার খবর নাই। সায়রার ঘুম অনেক গভীর। সে একবার ঘুমালে আর দিন দুনিয়ার খবর থাকে না। সায়ান আয়ানাকে মেসেজ করে জিজ্ঞেস করে সায়রা ঘুমিয়েছে কিনা। আয়নার রিপ্লাইতে বলে সায়রা অনেক আগেই ঘুমিয়েছে। তখন সায়ান আয়নাকে বলে তাদের রুমে চলে যেতে। সায়ান এখন এখানে এসে থাকবে। ভাইটা ঠিক হবে? এত রাতে তুমি আসলে মেয়েটা যদি খারাপ কিছু ভাবে, সেটা পরে ভাবা যাবে। তুই আমার রুমে এসে ঘুমিয়ে পড়, আমি পরে তোকে ডেকে দিব। আয়না ভাইয়ের কথা শুনে আর দেরি করলো না। খাট থেকে নেমে সোজা বেরিয়ে গেল। সায়ান সায়রার রুমে চলে আসে। সায়রার ঘুমন্ত চেহারা দেখে সে সবসময় এভাবে কাটাতে পারবে। সায়রা চুল উস্কো খুস্কো দেখেই বোঝা যায় মেয়েটা তেল লাগায় না। সায়ান ড্রেসিং টেবিলের ওপর তেল চিরুনি নিয়ে আসলো। খাটে গিয়ে সাইডে বসলো। একজন ঘুমন্ত মানুষের মাথায় তেল দেওয়া অনেক কঠিন। সায়ান অনেক চেষ্টার পর সায়রার মাথায় তেল লাগিয়ে বেনি করে দিতে সফল হয়। সায়রা এক হাত ধরে বসে আছে। সায়ান, জানো পিচ্ছি, আমি তোমাকে কতটা মিস করেছি। আমি জানতাম ফুপি তোমাকে খুব ভালোবাসে।
ফুপি তোমাকে খুব আদরে লালন পালন করবে। আমি আর আম্মু আব্বু এটাই ভেবেছিলাম। যখন তোমাকে আমাদের কাছে নিয়ে আসতে চেয়েছি তখন ফুপি অনেক রিয়াক্ট করে, সে তোমাকে দিবে না। এরপর ফোন নাম্বার পাল্টায়, পুরান বাড়ি থেকেও চলে আসে। আমি অনেক খোঁজ করি কিন্তু বারবার ব্যর্থ হই। আমার ধারণা এর বাইরে ছিল যে আমার পিচ্চি পরি এতটা কষ্টে ছিল। কথার মাঝখানে দেখে 3টা বেজে গেছে। সায়ন আর কিছু না বলে সায়রার কপালে একটা চুমু দিয়ে দ্রুত উঠে যায়। সকালে মামিমা রান্নাঘরে নাস্তা বানাচ্ছিলেন আর আমি ডাইনিংয়ে চেয়ারে বসেছিলাম। তখন কলিং বেল বাজলো। কলে গিয়ে দরজা খুলতেই একজন মেয়ে ঘরে ঢুকে আসলো। আমাকে ওপর থেকে নিচ অব্দি একবার দেখে সোজা রান্নাঘরে চলে গেল। আমি তো মেয়েটার দিকে হাঁ করে তাকিয়ে আছি। কি সুন্দর দেখতে উনি, মাশাল্লাহ। যেমন সুন্দর দেখতে তেমনই গায়ের রং। জিন্স আর টপস পরে আসছে দেখে তাকে আমার তার দিকে তাকিয়ে থাকতে ইচ্ছে হচ্ছে। কি সুন্দর। রান্নাঘরে তার আর মামিমার কথা শোনা যাচ্ছে। কেমন আছো খালামণি? তোমরা বাংলাদেশে এসে আমাকে ভুলেই গেছো। আই মিসড ইউ সো মাচ। আরে না রে সোনা, এখানে আসার পরে কাজের চাপ, সব গোছানো, এসব ঝামেলায় না আমার কিছুই মনে নাই। সরি ডিয়ার। ইটস ওকে খালামণি। কি করছো? নাস্তা বানাচ্ছি। সায়রার সাথে গিয়ে বস। আয়রা আর সায়ান আসলে একসাথে নাস্তা করিস। ওই মেয়েটা কে খালামণি? ও হলো আমার ননদের মেয়ে, বুঝলি? আপুটা এসে আমার ওপর সাইডের চেয়ারে বসলো। এমন মোড নিয়ে তাকালো, তার আশেপাশে যে আমি আছি তা তিনি বুঝতে পারছি না। আয়না আপু এসে বামের এক সাইডে বসলো। মামা এসে বসলো ওই আপুটার পাশে। ওনার নাম আমি এখনো জানি না, তাই এভাবে বলছি। হঠাৎ সায়ন ভাইয়ের উপরে চোখ পড়ল। হাই, আজকে সায়ন ভাইকে মারাত্মক সুন্দর লাগতেছে। কালো গেঞ্জি, কালো ট্রাউজার পরা। সায়ন ভাইকে দেখে আপুটা মুচকি এসে বলল, সায়ন কাম সিট হেয়ার। ওনার পাশের সিট দেখিয়ে সায়ন ভাইকে বসতে বললেন। সায়ন ভাই করল তার উল্টো, আমার পাশে বসে পড়লেন। আপুটা এটা দেখে মুখ কালো করে ফেললেন। হয়তো উনি অপমানিত বোধ করছে। নো থ্যাঙ্কস লামিশা, আমি আমার চেয়ারে বসতে স্বাচ্ছন্দ্য বোধ করি বেশি। ইটস ওকে। তা আমার কল ধরার দেখি আজকাল সময় পাচ্ছ না। আমাকে প্রয়োজন ব্যতীত কল করলে আমি কেন ধরব? আমি আজারা বসে থাকি না। আমার প্রফেশনে এত সময় নাই আজারা প্যাচাল পাড়ার। আমার অনেক পেশেন্ট আছে, তাদের চিকিৎসা করার দরকার হয়। নেক্সট টাইম উইদাউট এনি ইমার্জেন্সি কল করে আমাকে ডিস্টার্ব করবে না। তুমি আমার সাথে এতটা রুডলি কেন কথা বলছো সায়ান? তুমি কি কিছু বুঝতে পারো না? এখানে এসেছো তোমার খালার বাড়ি, চুপচাপ নাস্তা করো। সামনে আমার আব্বু বসে আছে। বড়দের সামনে কি বলা উচিত আর কি বলা উচিত নয়, এইসব জিনিস খেয়াল রেখে কথা বলবা তুমি। খালামণি, তোমার বাড়িতে আসার পর থেকে তোমার ছেলে আমাকে এভাবে ইনসাল্ট করছে, তুমি কিছু বলবে না? আমি কি বলবো? তোদের ব্যাপার, তোরা দেখে। বাচ্চাদের মধ্যে বড়দের হস্তক্ষেপ করা উচিত না। আমি এতক্ষণ এসব দেখে যাচ্ছি। একবার সায়ন ভাইয়ের দিকে তাকিয়ে ওনার কথা শুনি, তো আরেকবার লামিসা আপুর দিকে তাকিয়ে ওনার কথা শুনি। আসলে জিনিসটা আমার অনেক ভাল লাগছে, আমি উপভোগ করছি। বলে না, বাঙালিরা ফ্রিতে বিনোদন আর ঝগড়া দেখতে ভালোবাসে। আপুটা রাগ নিয়ে নাস্তা খাচ্ছে। এসব দেখার চক্করে খাবারের কথা ভুলে গেছি। আমি রুটি ছিঁড়ে কিভাবে খাবো এটা বুঝতে পারছি না। আমাকে এভাবে বসে থাকতে দেখে মামা বলল, সায়ু আম্মু তুমি খাচ্ছ না কেন? চুপচাপ বসে আছো যে? আসলে মামু, আমার হাত। কি হয়েছে তোমার হাতে আম্মু? মামাকে এখনো এসব ব্যাপারে কেউ কিছু বলে নাই, তাই মামা কিছু জানে না। আমার হাত তো পড়ে গেছে, ব্যান্ডেজ করা। আমি কিভাবে খাবো? কিভাবে পড়লো আম্মু? আমাকে জানাও নাই কেন? কি শুরু করলা? চুপচাপ খাও, পরে সব শুনো। আর সায়ান, তোর কাণ্ডজ্ঞান নাই, পাশে বসে আসোস। মেয়েটার রুটিগুলো ছিঁড়ে খাইতে পারস না, নিজে একা একা গিলছিস। মামির কথা শুনে আহাম্মকের মতো তাকিয়েছে সায়ান ভাই। সবার সামনে যে মামি এভাবে তাকে বলবে, বেচারা ভাবতেও পারেনি। আমার হাসি পাচ্ছে। সাইডে দেখে আয়না আপু মিটিমিটি হাসছে। লামিশা আপুটা রেগে যাচ্ছে। আজব, খালামণি এত বড় মেয়েকে সায়নকে খাইয়ে দেবে? তোমার কি বুদ্ধি লোপ পেয়েছে? লামিশা আপুর কথায় আয়না আপু এবার তাকে বলে, তোমার কি বুদ্ধি আছে লামিশা আপু? বড়দের সাথে কিভাবে কথা বলে এটা জানো না? আর তোমার সমস্যা কই?
আমার পিচ্চি সায়ের যে হাতে ব্যথা, তাই ভাইয়া খাইয়ে দিবে। ওনাদের কথার মাঝে সায়ান ভাইয়া আমাকে খাইয়ে দিতে লাগলো। আমি চুপচাপ খাচ্ছি। আজ শুক্রবার হয় ভাইয়ার ছুটি, তাই ভাইয়া আজ বাসায় থাকবে। লামিশাপুর আর আয়ানাপুর কথা কাটাকাটির মাঝে আমার খাওয়া শেষ। ভাইয়া উঠে রুমে চলে গেলেন আর ফিরে আসলেন আমার মেডিসিন নিয়ে। আমাকে মেডিসিন খাওয়ানো হলে সে মামিকে বলে, আম্মু গরম পানি করে একটা বলে গরম পানি, আরেকটা ঠান্ডা পানি, দুইটা নিয়ে তুমি আয়নের আমার রুমে আসো। তুমি আর আয়না বাদে যেন অন্য কেউ ভুলে আমার রুমে না যায়। আর তুই টেলি আমার সাথে আয়। ভাইয়া তাকে টেলি বলে ডাকলো। বুঝতে পারলাম না, তাই হাঁ করে তাকিয়েছি ওনার যাওয়ার দিকে। আয়নাপু এবার উচ্চস্বরে হেসে ওঠে আর বলে, ভাইয়া তোকে টেলি বলেছে রে সায়ো, আর তুই হাঁ করে এভাবে তাকিয়ে আসিস। আমাকে বলছে আমাকে কোন দিক দিয়ে টেলি লাগে? তোমার ভাই যে দিন দিন বুড়ো হয়ে যাচ্ছে, সে বুদ্ধি কমে যাচ্ছেও বুঝো না? এই মেয়ে এই সায়নকে বুড়ো কেন বলছে? হ্যাঁ, কি সুন্দর হ্যান্ডসাম দেখো। স্টুপিড গার্ল। লামিসা ওর নাম আছে, সায়রা হয় নামে ডাকবি, আর না হয় ডাকবি না। তুই সায়রা থেকে অনেক বড় বয়সে, ওকে স্নেহ আর ভালোবাসা দিলেও তোকে রিটার্ন সম্মান আর শ্রদ্ধা দিবে। সায়ন ভাইয়া দরজা থেকে চেঁচিয়ে কথাগুলো বলল। আমার কি তাতে? আমি উঠে ভাইয়ের রুমে চলে গেলাম। ভাইয়া আমার হাত ড্রেসিং করবে, আমি তা বুঝতে পেরেছি। আমি চুপচাপ দুই পা ভাঁজ করে সুন্দর মতো বিছানায় বসে আছি। সায়ন ভাইয়া নিজের সব দরকারি মেডিসিনগুলো বের করেছে। গরম পানি যে আনতে বলল, পোড়া হাতে গরম পানি লাগলে কি বেশি জ্বালা করবে না? দূর, আমি ডাক্তার না, কি ভাইয়া ডাক্তার যে আমি এত বেশি বেশি ভাবি। নিজেই নিজের ভাবনার চিন্তা নিয়ে একা একা হেসে যাচ্ছি। তখন ভাইয়ার কথা কানে আসলো। একা একা শুধু পাগলেরা হাসে, উইদাউট এনি রিজন। কি আপনি আমাকে ইনডাইরেক্টলি পাগল বললেন? আমার কি আর বলা লাগলো? তুই তো নিজেই স্বীকার করলি। আমি ভাবতেছি আমি স্বীকার করলাম কখন? আমি তো প্রশ্ন করেছি, আর তাকে ভাইয়া ঘুরে আবারও আমাকে বোকা বানিয়ে দিল। আল্লাহ, হয়েছে তোদের আর ঝগড়া করা। এবার মেয়েটার হাতটাটো ড্রেসিং করিয়ে দিবি। মামির কথায় হাতের দিকে নজর গেল। উনি হাত ধরে রেখেছেন। মামি বিছানার উপর পানি রাখতেই উনি গরম আর ঠান্ডা পানি মিক্সড করলেন। এবার বলে আঙ্গুল লাগিয়ে চেক দিলেন তাপমাত্রা। এরপর আমার হাত ওই বলের মধ্যে ভেজালেন। হালকা কুসুম গরম পানির মধ্যে হাত ভিজিয়ে রেখে উনি যত্ন সহকারে আমার হাতের ব্যান্ডেজ খুলতে লাগলেন। ব্যান্ডেজ খোলার পরে আমি আমার হাতের দিকে তাকালাম। এত সুন্দর আমার হাত ছিল, আজ তার কি অবস্থা! কতটা ভয়ানক লাগছে দেখতে, যা দেখে সায়রা নিজেকে আর কন্ট্রোল করতে পারল না, ফুপিয়ে কেঁদে ওঠে। সায়রার কান্না দেখে সায়ান ব্যস্ত হয়ে যায়। কি হয়েছে পিচ্ছি? ব্যথা পেয়েছিস? কোথায় পেয়েছিস ব্যথা? আই এম সরি, আমি দেখিনি। আমি ব্যথা পাই নাই তো সায়ন ভাইয়া। সায়ন ভাইয়ার অস্থিরতা দেখে আমি কান্নারত অবস্থায় ওনাকে বললাম, আমি ব্যথা পাই নাই। এটা শোনার পরে মামিমা এগিয়ে এসে বললেন, তাহলে কান্না করছিলি কেন? আমার কত সুন্দর হাত ছিল মামিমা। আমার এখন হাত থেকে ভয় লাগছে, কতটা পচা দেখা যাচ্ছে আমার হাত। এত বিশ্রী হাত নিয়ে আমি কিভাবে থাকবো? আরে বোকা, হাতের ক্ষত শুকিয়ে গেলে আর এমন মনে হবে না তো? মামিমা আমাকে সান্ত্বনা দিচ্ছে। আমার কান্না দেখে আমি বুঝতে পেরেছি ওনার সান্ত্বনায় কি হবে। আমি তো জানি আমার হাত শুকালেও এই দাগ যাবে না। সায়ান ভাইয়া, আমার এই হাতের দাগগুলো এভাবেই থাকবে? আমি সায়ান ভাইয়ের দিকে তাকিয়ে প্রশ্ন করলাম। উনি আমার দিকে অসহায় এক চাহনি দিল, যার অর্থ আমি বুঝতে ব্যর্থ। শোনো পিচি, যদি তোর হাতের এই দাগ যদি এভাবে না যায়, তাহলে আমি সার্জারি করাবো। তাহলে এই দাগ আর থাকবে না। সত্যি? তাহলে ঠিক আছে, তুমি এখন তাড়াতাড়ি আমার হাত ড্রেসিং করিয়ে দাও দেখি। আমি আজকে জানো তোমাদের পুরো বাড়ি ঘুরে ঘুরে দেখব। আমাকে আবার খুশি দেখে মামিমা স্বস্তির নিঃশ্বাস ফেলে রুম ত্যাগ করলেন। সায়ান ভাইও এবার নিজের কাজে মনোযোগ দিলেন। আমি শুধু সায়ান ভাইয়ের দিকে তাকিয়ে আছি। উনি কি কি করে তাই দেখে যাচ্ছি। একটা মানুষকে এতটা ভালো কেন লাগবে? প্রথম হাসপাতালে দেখেই এক পলকের জন্য সে ভাবছিল তার সায়ান ভাইকে এমন দেখতে হয়েছে। আবার পরে ভাবল, যা, এটা সায়ান ভাই না। আচ্ছা, সায়ান ভাই পরিচয় না দিলে সে কিভাবে চিনত যে এটা সায়ান কিনা? কিভাবে চিনবে?
সে কোন ছোটবেলায় দেখেছে, এখন তো স্পষ্ট চেহারাও মনে নেই। আমাকে এইভাবে চোখ দিয়ে গিলে খাচ্ছিস কেন? কি দেখছিলে এইভাবে? আপনি এত সুন্দর কেন সায়ান ভাই? কই না তো, কিছু বলি নাই। আমি কখন আপনার দিকে তাকিয়েছিলাম? বিড়বিড় করে এইটুকু বলে পরে বললাম, আচ্ছা মানলাম তাকাস নাই। এতক্ষণ মনোযোগ দিয়ে সে তো আমার কথা ভাবলি তুই। মোটেও না, আমি আপনার কথা একদম ভাবিনি বুঝলেন। আচ্ছা, আমাকে নিয়ে যে আসলেন, খালা আসতে দিল কিভাবে? উনি কোনো ঝামেলা করেন নাই? কিভাবে নিয়ে এসেছি তা তোর মতো পিচ্ছুকে শুনতে হবে না। তবে ঝামেলা করার চেষ্টা করেছিল, আমার জন্য পারে নাই। আসার সময় আমি আমাদের বাড়ির অ্যাড্রেস দিয়ে আসিনি ফুপি, যাতে আমাদের বাড়ির খোঁজ না পায়। তুই কিন্তু সাবধানে থাকবি। আর শোন, চল ড্রয়িং রুমে। সায়ান ভাইয়া আগে আগে যাচ্ছে, আমি ওনার পিছে পিছে যাচ্ছি। লামিশা আপু এখনও ড্রয়িং রুমে বসে আছে দেখলাম। আয়ানা নিজে রেডি হ, আর সাথে সায়রেও করা তাড়াতাড়ি। আমরা আজ বের হব, ঘুরবো, আর সাথে সায়র কিছু জিনিসও কেনাকাটা করা হবে। সত্যি ভাইয়া, ঘুরতে নিয়ে যাবি আমাদের? ইয়ে, অনেক মজা হবে। আমিও তোমাদের সাথে যাব সায়ান, আমাকেও নিবে। সায়ান ভাইয়ের কথায় আয়না আপু অনেক খুশি হয়েছিল যে আমাদের ঘুরতে নিবে। তখন আবার লামিশা আপু নিজে থেকে যাইতে চাইছে। একটা মানুষকে আর কত বলবে, তাই কিছু না বলে নাই যাক আমাদের সাথে। আয়না আপু আর আমি আয়না আপুর রুমে চলে গেলাম। আয়না আপু ওনার ওয়ার্ড্রোব থেকে একটি লেগিংস, একটা ক্রপ টপস আর হিজাব বের করলো। সেম অন্য কালারের আরেকটি সেট বের করে নিয়ে আসলো। এরপর আমাকে চেঞ্জ করতে সাহায্য করলো। আমার প্রচুর লজ্জা লাগছিল, বাট হাতের জন্য আর কিছু করার ছিল না। আমার চুল খোপা করে দিল, গালে ক্রিম লাগিয়ে ঠোঁটে লিপ জল লাগিয়ে দিয়ে হিজাব বেঁধে দিল আমার। এরপর আয়ান আপু নিজে রেডি হয়ে নিল। টপসটা আমার একটু ঢিলা ঢিলা লাগছে, কিন্তু এখন আমার কিছু করার নাই। এই বাসায় আমার কোনো জামা নেই। হ্যাঁ, ওই বাসায়ও আমার তেমন কোনো ভালো জামা নেই। খালা আমাকে 2টা করে 3 পিস কিনে দিত, তাও আগের জামা একদম পুরনো হয়ে ছিঁড়ে গেলে এরপর নতুন কিনে দিত। খালার যে টাকা পয়সা নাই এমন না, খালার তো অনেক টাকা আছে। খালা তার ফ্রেন্ড দিয়ে কত পার্টি করে, তবে এগুলো সিয়াম ভাই দেশে না থাকলে। আমি অবাক হতাম। সিয়াম ভাই থাকলে খালামণি একদম চেঞ্জ থাকতো, আর সিয়াম ভাই না থাকলে ড্রিঙ্ক করতো, ওয়েস্টার্ন ড্রেস পরতো। একদম দুটো মানুষকে আলাদা করা খুব কঠিন কাজ। আমি মার খাবার পরে ভয়ে কখনো কিছু বলতাম না, তার যা ইচ্ছা করুক আমার কি। আমাদের রেডি হওয়ার পর আমি আয়না আপু মামা মামির থেকে বিদায় নিয়ে গাড়ির কাছে যাচ্ছি। সায়ান ভাইয়া নাকি ওখানে আমাদের জন্য ওয়েট করছে। লামিশা আপু সেখানে গেছে। ওখানে গিয়ে দেখি সায়ান ভাই গাড়ির সাথে লেগে দাঁড়িয়ে আছে, একদম স্টাইল করে। ব্লু শার্ট, কালো জিন্স, চোখে কালো চশমা। মানুষটাকে দেখে আবারও ক্রাশ খেলাম। ড্রাইভিং সিটের পাশের সিটে আগে লামিশা আপু বসে আছে। লামিশা আপু ওখানে বসার কারণ আমার যতদূর মনে হচ্ছে ভাইয়ের সাথে বসতে চায়। দরজার এক সাইড খুলে দিয়ে সায়ান ভাই আয়না আপুকে বসতে বলল। আয়না আপু ভাইয়ের কথা মতো বসে পড়ল। এবার আমাকে নিয়ে সায়ান ভাই আরেক সাইডে গেল। ওই সাইডের দরজা খুলে মাঝের সিটে এসে বসলো, আর আমি হা করে তাকিয়ে আছি। উনি কি আজ ড্রাইভ করবে না? এভাবে বলদের মতো হা করে না তাকিয়ে থেকে উঠে পড়, তা না হলে তোকে এখানেই ফেলে আমি চলে যাব। জি, ব্যাপার। সায়ান ওদের মধ্যে বসলো না কেন? আজ কি তুমি ড্রাইভ করবে না? আজ আমার ভালো লাগছে না, যেহেতু রেস্টে আছি, তাই ড্রাইভার আঙ্কেলই করবেন। সায়ান ভাইয়ের কথায় লামিশা আপুর চেহারা একদম চুপসে গেছে, মুখ কালো করে বসে রইল। আমি গাড়িতে ওঠার পরে দেখি এই বিষয়ে 2 ভাই বোন মুচকি মুচকি হাসছে। কি যে একটা মজা পাইছে তারা, তাদের দেখেই বোঝা যাচ্ছে। এদের দেখে এবার আমিও একটু হাসলাম। কতদিন পরে নিজের কাছে শান্তি লাগছে বলতে পারবো না। ড্রাইভার আঙ্কেল এসে গাড়ি চালানো শুরু করলো। গাড়ি নিজের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছে। আহারে বেচারি লামিশা আপু ড্রাইভারের পাশে বসে কেমন করছে। সুখের দিন বেশি দিন টিকে না, এটা বারবার প্রমাণিত হয়ে যায়। সেদিন শপিং মল থেকে সায়রা গায়েব হয়ে যায়। সায়ান সারাটা সময় সায়রাকে খুঁজে কাটিয়ে দেয়, কিন্তু কোনো খোঁজ পায় না। আজ 4র্থ দিনে পা দিলেও সায়রার কোনো খবর নাই।
সায়ানের বাবা মা সায়ান আয়ানা একদম চুপচাপ হয়ে গেছে। সায়ান তো এতটাই চুপচাপ হয়ে গেছে যে বোঝাই যায় না এটা সায়ান। থানায় জিডি করা হয়েছে, পুলিশরা অনেক চেষ্টা করে যাচ্ছে, সায়রার খোঁজ পাচ্ছে না। সায়ান সিয়াম আর ওর মায়ের কাছেও গিয়েছে, কিন্তু কোনো খোঁজ জানে না। উল্টো সায়ানকে ব্লেম করছে সায়রার গায়েব হয়ে যাওয়ার পিছে। সায়ান ঠিক করলো আজ আবারও যাবে সিয়ামদের বাসায়, তবে চুপি চুপি, যেই ভাবা সেই কাজ। সায়ান সিয়ামদের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে গেল। সিয়াম, সায়রা কোথায় আছে আমি জানি, এটা তোর কাজ। আম্মু কিসব বলছো তুমি? আজব, আমার কাছে কিভাবে আসবে সায়রা? আমি তোকে জন্ম দিয়েছি সিয়াম, আমার সাথে চালাকি করিস না। তুই তো চাস সায়রাকে বিয়ে করতে, তাই না? আমি নিজে দেব তোর সাথে ওর বিয়ে। কিন্তু আম্মু, ওরে বিয়ে করলে এ খবর জানলে মামা মামি আমার সাথে আয়নার বিয়ে দেবে না, আর আমি আয়নাকেও ছাড়তে পারবো না। কী সব আবোল তাবোল বকছিস তুই? বাবা, এগুলো কোন ধরনের কথা? সায়রাকে ভালোবাসলে তুই আয়নাকে ছাড়তে পারবি না কেন? কারণ সায়না আমার ছোটবেলার জিদ, ভালোবাসা। তাই ওকে আমার চাই, অল্প দিনের জন্য হলেও। আয়না আমার আবেগ মা, ওর প্রতি আমি দুর্বল, ওকে ছাড়াও আমার পক্ষে সম্ভব না। তাহলে সায়রাকে যেখানে রেখেছিস ওখানেও থাকো, তুই আগে, আমি গিয়ে তোদের বিয়ে দিয়ে দেব। আয়নার ভাইয়ের ফ্যামিলি যেন না জানে, তাই তাদের বুঝিয়ে মাপছি আবার আয়নার সাথে তোর বিয়ের কথা তুলব। ওফ মা, ইউ আর গ্রেট, আই লাভ ইউ সো মাচ। সিয়াম ওর মায়ের বুদ্ধিতে ইমপ্রেস হয়ে গেছে। সে ভাবতেও পারেনি তার মা এত সহজে রাজি হয়ে যাবে। আর যাই হোক, সে সায়রাকে সারতে পারবে না। ছোটবেলা থেকে সায়রার উপর করা অত্যাচার তার অভ্যাসের পরিণত হয়েছে। সায়রা তার রাগ জিত আর সায়রাকে তার চাই, একবারের জন্য হলেও। সায়রা পাখি, অনেক উড়ছিলে না তুমি? সায়ানকে দেখে কি ভেবেছিলে? সায়ান ফিরে এসেছে, এখন সে তোমাকে বাঁচাবে। আমি সিয়াম বেঁচে থাকতে এসব কখনোই হবে না। সায়ান তোকে কখনোই পাবে না, আর না খোঁজ পাবে তুই কোথায় আছিস। সিয়াম এতক্ষণ মনে মনে দাঁড়িয়ে এসব কথা ভাবছিল। সে জানে তার কি করতে হবে। সে তার মাকে পুরোপুরি বিশ্বাস করে। সিয়ামের মা যখন সিয়ামকে একবার বলেছে, তখন সে সায়রা আর আয়ানা দুজনকেই এনে দেবে তাকে। কি হয়েছে? এভাবে দাঁড়িয়ে কি ভাবছিস তুই সিয়াম? কিছু না আম্মু, আমার ক্ষুধা লেগেছে, খাবারের ব্যবস্থা করো, আমি রুম থেকে ফ্রেশ হয়ে আসি। সিয়াম চলে যাওয়ার পরে সিয়ামের মায়ের হাসি খুশি মুখ একবার গম্ভীর হয়ে গেল। ছেলের সামনে যতই নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করুক না কেন, সে তো সত্যি আশ্চর্য হয়ে গেছে ছেলের কাজে। কিন্তু একবার যখন সে ছেলেকে কথা দিয়েছে, তা তো সে কথা রাখতেই হবে। আর এমনি সায়রাকে তার প্রয়োজন আছে, তা তো এতগুলো বছর সায়রাকে নিজের কাছে আটকে রেখেছে। সায়রার জ্ঞান ফিরতেই নিজেকে এক রুমে আবিষ্কার করলো। মাথা দুহাত দিয়ে চেপে রেখে উঠে বসলো। সায়রাকে দেখে মনে হচ্ছে সে নেশা করেছে। কেমন লাল হয়ে আছে তার আখি যুগল, মেয়েটার মুখ শুকিয়ে আছে। সায়রাকে দেখে মনে হচ্ছে সে নিজের মধ্যে নেই। সামনে তাকিয়ে দেখে টেবিলের উপর পানির জগ আর গ্লাস রাখা। সে কোনো মতে উঠে টলতে টলতে সেখানে গিয়ে বাম হাত দিয়ে পানি ঢেলে খেয়ে নিল। আয়ান আপু, মামিমা, সায়ান ভাইয়া, তোমরা কোথায়? আমাকে এখানে আটকে রেখেছি কেন? সায়রার কথাগুলো কেমন অস্পষ্ট হয়ে ভেসে আসছে। গলার স্বর কেমন অদ্ভুত শোনা যাচ্ছে। নিজেই নিজের উপর বিরক্ত হচ্ছে সায়রা। এমন কেন লাগছে তার? ঘুম চোখে ভেঙে আসছে সে, আবার ঢুপ করে ফ্লোরে বসে পড়ল। দাঁড়িয়ে থাকা পসিবল হচ্ছে না তার। সে ধীরে ধীরে বেডের মধ্যে গিয়ে আবারও শুয়ে পড়ল। সায়ান সিয়ামদের বাড়ি থেকে কিছুটা দূরে বসে রইল। যখন সিয়াম আর ওর মা কোথাও যাওয়ার জন্য বের হবে, সে তাদের ফলো করবে। সায়ানের পুরো বিশ্বাস, সে যদি ওদের ফলো করে তাহলে সে সায়রার কোনো না কোনো খবর পাবে। সায়রা কেমন আছে, কি করছে, এসব ভেবেই সায়ানের চোখ থেকে দুফোঁটা পানি গড়িয়ে পড়ল। এতগুলো দিনের পর সে সায়রাকে পেয়েছিল। কত বছরের অপেক্ষা, খোঁজ, আজ আবার পেয়েও সে তার পিচ্চু সায়ুকে হারালো। এই কষ্ট সে কিভাবে সইবে? তার পিচি যদি কোনো ক্ষতি করে দেয় সিয়াম বা ফুপি, তাহলে সায়ানকে কে নিয়ে বাঁচবে? সায়ান যে তার ছোট্ট পিচ্চু সায়ুকে ভালোবাসে, সে তো তার সায়ুকে জানাতে পারল না কতটা ভালোবাসে সায়ুকে। এসবের মধ্যে সায়ানের ফোন বাজতে শুরু করলো। সায়ান ফোন রিসিভ করে কানে তুলল। ভাইয়া, তুমি কোথায় আছো? সায়ুর কোনো খোঁজ পেয়েছো? না রে আয়ু, আমি সায়ুর কোনো খোঁজ পাচ্ছি না। আমার পিচ্চিটা কোথায় হারিয়ে গেল রে বোন? আমার তো এসব আর ভালো লাগছে না।
ভাইয়া, সন্ধ্যা হয়ে গেছে, বাসায় আসো। আবার কাল খুঁজতে বের হইও। না রে আয়ো, আমি আজ আসবো না। আমার জন্য চিন্তা করিস না, আমি সায়ুকে খুঁজে এরপর ফিরব। সায়ান ওখানে বসে অপেক্ষা করতে লাগলো যে কখন তারা বের হবে আর সে তার সায়ুর খোঁজ পাবে। সায়ানের পূর্ণ বিশ্বাস সায়ুর খোঁজ সিয়াম আর ফুপি জানে। ওইদিকে সিয়াম ওর মাকে বকে পিছনের গেট দিয়ে বের হয়ে গেছে সায়রার কাছে যাবে। ওখানে গিয়ে সায়রাকে যদি রাজি করাতে না পারে তাহলে সে তার মাকে কল দিলে তার মা তখন যেন চলে যায়। সিয়াম সায়রাকে যেখানে আটকে রেখেছে ওই বদ্ধ রুমে প্রবেশ করে। নিষ্পাপ ঘুমন্ত সায়রার মুখের দিকে নিষ্পলক তাকিয়ে আছে সিয়াম। কি সুন্দর মায়াবী দেখছে সায়রা। সায়রার এই শান্ত স্বভাবের কারণেই তার প্রতি অনুভূতি তৈরি হয়েছে সিয়ামের। সিয়ামের হাজারো মায়ের অত্যাচার যখন চুপচাপ সহ্য করেও কোনো কথা বিচার দিত না, তখন থেকে সায়রাকে সে আরও কষ্ট দিত। সিয়ামের সব অভ্যাসে পরিণত হয়ে গিয়েছিল, তাই ওর মাও সায়রাকে দূরে রাখতে বিদেশে পাঠিয়ে দেন পড়ালেখার জন্য। তারপরও সিয়াম ঠিক করে রেখেছে যে সে সায়রাকেই বিয়ে করবে, আর যেভাবেই হোক সিয়ামের সাথে তার বাকি জীবন কাটাতে হবে। ছোটবেলায় সায়রা সারাদিন সায়ান ভাই করত। সব আবদার, খাওয়া দাওয়া সব কিছুতেই সায়রার কাছে সায়ান ভাই আগে। এসব সিয়ামের সহ্য হতো না। সিয়াম আর সায়ান সমবয়সী, তবুও সায়ান বেশি ভালোবাসা পেত। সায়রাকে পানি মেরে ঘুম থেকে টেনে তুলল সিয়াম। অনেকটা সময় যাওয়ার পরে সায়রা স্বাভাবিক হলো। তার ধীরে ধীরে সব কথা মনে পড়তে লাগলো। এখানে আনার পরে সিয়াম সায়রাকে ড্রাগের উপর রেখেছে যাতে সায়রা কিছু করতে না পারে। আমাকে কেন এভাবে তুলে আনলেন সিয়াম ভাই? আমি আপনার কি ক্ষতি করেছি? তাই তো, আমার সব থেকে বড় ক্ষতিটাই করেছিস। যাই হোক, এত কথার সময় নাই, আজ আমাদের বিয়ে হবে, এটাই জানাতে এসেছি। সায়রা পায়ের নিচের মাটি সরে গেল। সিয়াম এসব কি বলছে? বিয়ে নিশ্চিত। তার মাথা খারাপ হয়ে গেছে। আমার সাথে মজা করা ছাড়ুন আর আমাকে যেতে দিন। সায়ান ভাই হয়তো আমাকে খুঁজছে। আমি সম্পূর্ণ ঠিক আছি। আমি তোকে বিয়ে করতে চাই। আমি ভালোবাসি তোকে। আপনি আপনার মজা আপনি অবধি সীমাবদ্ধ রাখুন। আর আপনি ভালোবাসেন, হাসালেন। তোর দেখে অনেক সাহস বেড়ে গেছে সায়রা। সায়ান আসার পরে সাহস দেখানোর মতো আমি তো কিছু করি নাই। আর এসব মজা বাদ দিন, আমাকে যেতে দিন। যেতে দেওয়ার জন্য তো আমি আনি নাই তোকে। আজ একটু পরে তোর আর আমার বিয়ে। আমি তোকে ভালোবাসি, এটাই সত্য। ভালোবাসার অর্থ না জেনেও মানুষ নিজেদের চাহিদার জন্য ভালোবাসি শব্দটা কি সুন্দর ব্যবহার করে, তাই না সিয়াম ভাই? তুই ভুল বুঝিস আমাকে সায়রা। আমি তোকে সত্যি ভালোবাসি, অনেক বেশি। আচ্ছা, ভালোবাসা মানে কি আমার সাথে রাত কাটানো? ভুল বুঝিস না আমাকে সায়ু। সিয়াম ভাই, তুমি না আয়ান আপুকে ভালোবাসো? না রে, আমি শুধু তোকেই ভালোবাসি। আয়না শুধু আমার প্রয়োজন। একজন ভালোবাসা তো অন্যজন প্রয়োজন। এ কেমন ভালোবাসা সিয়াম ভাই? সায়ু প্লিজ, তোকে আমি বুঝাতে পারবো না, তবে আমার দুজন কি চাই। যেমন তোর জন্য আয়নাকে ছাড়বো না, আর না আয়নার জন্য তোকে। প্লিজ, এভাবে আর কত নিচে নামবেন? আপনার ওই মুখে আমার নাম নেবেন না। আমার সায়রা সায়ু না। আর আপনি না আমার যোগ্য, আর না আয়না আপুর। আমি দোয়া করি আপনার মতো মানুষ যেন আয়না আপুর আশেপাশেও না ঘেঁষতে পারে। এতক্ষণ ধরে আমি খুব ভালোভাবে তোকে বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু আমি ভুল। তুই ভালোভাবে কথা বলার যোগ্য না। হা, বেরিয়ে আসলে না নিজের আসল মুখোশে। সিয়ামার কোনো কথা না বলে চুপচাপ সায়রাকে বাঁধতে লাগলো। সায়রা কোনো কথা সে কানে নিচ্ছে না। আজ যেভাবে হোক তাকে সায়রাকে বিয়ে করতে হবে। ফোন বের করে তার মাকে বলল কাজে নিয়ে তাদের পুরান বাড়িতে চলে আসতে। সিয়ামের মা আলমারি থেকে প্রয়োজনীয় সব কাগজপত্র বের করে বাড়ির তালা দিয়ে বের হয়ে গেল। সিয়াম গাড়ি নিয়ে যাওয়ায় তাকে সিএনজি করে যেতে হবে। ফুপিকে এত তাড়াহুড়ো করে বের হতে দেখে সায়নও নিজের গাড়িতে উঠে ফলো করতে লাগলো। সায়ন ফোন করে বের করে পুলিশকে কল দিল। হ্যালো স্যার, আমি সায়ন মাহমুদ বলছি। আমি আমার লোকেশন আপনাদের সেন্ড করছি। আপনারা আমাকে ফলো করে আমার সাথে আসুন। আমি সায়রার কাছে যাচ্ছি, ওর খোঁজ পেয়েছি আমি। কি বলছেন ডক্টর মাহমুদ?
আপনি জলদি লোকেশন সেন্ড করুন, আমরা আসি। সায়ান ফোন কেটে দিয়ে আবারও ফলো করতে লাগলো। ফুপি কাজী অফিসের সামনে নেমে ভেতরে গিয়ে কাকে নিয়ে আবার রওনা দিল। ব্যাপারগুলো সায়ানের খুব সন্দেহ লাগছে। ফুপি তাদের পুরান বাড়িতে গিয়ে থামল। সায়ান ওখান থেকে অনেকটা দূরেই তার গাড়ি থামিয়ে চুপি চুপি গেল। সিয়াম বাড়ি থেকে বেরিয়ে ওর মাকে জড়িয়ে ধরল। আম্মু, তুমি গিয়ে সায়রার পাশে বসো আর বুঝাও, না বুঝলেও সমস্যা নাই, আমাকে ওর আজকে বিয়ে করতে হবে। আচ্ছা শোনো, আমি একটু আসি, বুঝলা? তুমি যাও। কই যাস তুই? তাড়াতাড়ি আসিস, ফিরে সাথে দুজন লোক নিয়ে আসিস, সাক্ষী লাগবে। আচ্ছা যাও। সিয়াম যাবার পরে ওর মার কাজী সাহেব বাড়িতে ঢুকলেন। সায়ান আবারও তাদের পিছে গিয়ে দরজার আড়ালে দাঁড়ালো। সায়রাকে চেয়ারের সাথে বেঁধে রাখা হয়েছে। ফুপিকে দেখে তার চোখ দুটি জলজল করে উঠল। সিয়ামের মা সায়রার মুখের বাঁধন খুলে দিল। খালা, আমাকে বাঁচান। সিয়াম ভাইয়ের মাথা খারাপ হয়ে গেছে, উনি আমাকে বিয়ে করতে চাইছেন। এত ঢং করার কি আছে? তোর ভাগ্য ভালো, আমার ছেলে তোকে বিয়ে করতে চায়। বিয়ে তো তোর সিয়ামের সাথেই হবে। আর যাই হোক, নে এই পেপারে সাইন করে দে। এটা কিসের কাগজ খালা? এত প্রশ্ন করস কেন? সাইন করে দিতে বলছি, তুই দিবি। আমাকে যদি এটা কিসের কাগজপত্র নাই বলে, তাহলে আমি কেন এখানে সাইন করব? বাহ, বাজে 2 দিনে এতটা সাহস কিভাবে এলো? তোর সিয়াম তো ঠিকই বলেছে। তাহলে শোন, এটা সম্পত্তির কাগজ। তোর মা তোর নামে আমার বাবার সমস্ত সম্পদ লিখে দিয়েছে, তাই এখন তুই নিজের ইচ্ছায় আমার নামে লিখে দিচ্ছিস। খালার কথায় আমিও অবাক হয়ে যাই। প্রচুর সম্পদ তার নানা ভাইয়ের, সব আমার নামে আম্মু লিখে দিছে। দরজার আড়ালে থাকা সায়ানও এসব কথায় প্রচণ্ড অবাক হয়ে যায়। সায়ান দেরি না করে পকেট থেকে মোবাইল ফোন বের করে রেকর্ড করা শুরু করে। সায়রা আশ্চর্য হয়ে তার খালার দিকে তাকিয়ে আছে। কি থেকে কি হচ্ছে সব তার ভাবনার বাইরে যাচ্ছে। ছেলে এতক্ষণ বিয়ে বিয়ে করে মাথা খাচ্ছিল, আর এখন মা সে সম্পত্তির দলিলে সাইন করাতে এদের মা ছেলের মাথায় কি গন্ডগোল দেখা দিছে। ওই দিন হাসপাতালে বলল আয়নার সাথে সিয়ামের বিয়েতে কোনো বাধা না দিতে, আর আজ সিয়াম সায়রাকে বিয়ে করবে, ওটা ওর ভাগ্য। খালা, আমার মনে হচ্ছে আপনার ডাক্তার দেখানো উচিত। মা ছেলে আমাকে তুলে নিয়ে কি মজা নিচ্ছেন? নানা ভাইয়ের সম্পত্তি কিভাবে মা আমাকে লিখে দেবে? তোর কি মনে হয় সায়রা, আমি তোকে এভাবে রেখেছি? কিছু চিন্তা ভাবনা ছাড়া এত বছর পেলে তোকে বড় করেছি। আরে বলদ, আমার বাবার বড় মেয়ে ছিলাম, আমি অনেক আদরের ছিলাম। বাবার পছন্দের ছেলের সাথে বিয়ে ঠিক হয় আমার, কিন্তু আমি ভালোবাসতাম সিয়ামের আব্বুকে। বিয়ের আগে আমি পালিয়ে যাওয়ায় বিয়েটা তোর মায়ের সাথে হয়। তখন থেকে আমার বাবা মার আমাকে ভালোবাসে না। পালিয়ে আসার পরে আমি আরও অবাক হই। যাকে আমি ভালোবাসতাম তা জেনে তার প্রেমে পড়েছিলাম, আসলে তার তেমন কিছুই নাই। উচ্চবিত্ত পরিবারের মানুষ হওয়া আমি যখন জানতে পারলাম আমার স্বামী বেকার, অনাথ, তখন আমার মাথায় কিছু আসছিল না। ফিরে যাওয়ারও কোনো পথ ছিল না আমার। এরপর অনেক কষ্টে আমি দিন কাটালাম সিয়ামের আব্বুর সাথে। সিয়াম যখন হয় তখন তোর মায়ের সাথে আমার দেখা। আমাদের বড় ভাই সায়নের আব্বু তো তখনও বিদেশে সেটেলড, ওখানে বিয়ে করে থাকছে। এর মানে বাবার সব সম্পত্তি একা তোর মা গ্রাস করেছে। এসব ভাবনা আর আমাকে ঠিক থাকতে দিল না। আমি তোর বাবা মায়ের পায়ে ধরে ক্ষমা চেয়ে কান্নাকাটি করলাম, আমার অবস্থা সব বললাম। এতে তারা গলে গেল। আমাকে সিয়ামের বাবাকেও আবারও ফেরত নিল। সিয়ামের বাবার কিছু না থাকলেও তার আত্মসম্মান ছিল তুখর, তাই বলেছে ওখানে থাকলেও সে যা আয় করে তা দিয়ে আমাদের চলতে হবে। বাবা মাকে ক্ষমা না করলেও সিয়ামের বাবার উপর খুশি ছিলেন। এভাবে চলতে লাগলো, দিন গেল, মাস, এরপর বছর। সিয়ামের তখন 10 বছর ছিল, আর সায়ানের 11, আর আয়ানার 7। তখন ভাইয়া ভাবি দেশে ফিরে আসে। সব সুন্দর মতো চলছিল আমাদের মাঝে, কিন্তু আমার মধ্যে চলছিল অন্য কিছু। বিয়ের এতগুলো বছর পরেও তোর মা কোনো সন্তান জন্ম দিতে পারে নাই। এতে তোর বাবার কোনো সমস্যা ছিল না, সে তোর মাকে সাপোর্ট করতো সব সময়। একদিন জানতে পারে তোর মা প্রেগনেন্ট, সবাই অনেক খুশি হলো। সায়ান ছিল একদম শান্ত চুপচাপ ধরনের, তাই সবার আদরের হয়ে উঠল। সিয়াম সায়ানের পুরো উল্টো ছিল। এইটুকু বয়স থেকেই বদমেজাজি, বাচ্চাদের সাথে চলা, মারামারি সব। তোর মায়ের অনেক প্রিয় ছিল সায়ান,
খুব আদর করত। আমার যে আদরের ছিল না তা না, একমাত্র ভাইয়ের ছেলে, আদর না করে আর কই যাব। দিন যায়, তোর জন্ম হয়, তুই বড় হতে থাকিস, আর সায়ান বলতে তুই পাগল। তোকে কোলে নিয়ে বসে থাকা, খাওয়ানো এসব করত। তুই সায়ান ভাই ভাই করে সারাদিন বাড়ি মাথায় তুলতি। এসবের মধ্যে আমার আসল কাজ হচ্ছিল না, তাই ভাইয়া ভাবিকে ভুল বুঝলাম। তোর কারণে সায়ানের পড়ালেখায় ক্ষতি হচ্ছে, সে পড়ালেখায় অমনোযোগী। আমার কথায় ভাইয়া ভাবি একমত হয়, তার আবার রিটার্ন গেল অ্যাব্রোড। এরপর আমি আমার কাজ শুরু করলাম। ঘুরতে যাওয়ার প্ল্যান করে তোর মাকে নিয়ে বড় ব্রিজের উপর থেকে ধাক্কা মেরে ফেলে দিলাম। তোর খালো এসব দেখে ফেলায় তাকেও সরাতে হলো। সব এত সহজ ছিল? অনেক টাকা খরচ করে আমার এসব কাজ করানো লেগেছিল। তারপর আমি তোর মায়ের হাতে লেখা নকল করে চিঠি লিখলাম। তোর মা সিয়ামের বাবার হাত ধরে পালিয়েছেন। সবাই এসব শুনল। বাবা তো সব মায়ের উপরে, তোর মায়ের নামে আগে লিখে দিয়েছিল। তোর মা তোর নামে দিয়েছিল। তোর বাপ তোর মায়ের শোকে পাগল, এখন কই আছে জানি না। তোকে আমার কাছে আমি আজকের দিনের জন্য রেখেছি। খালার মুখে এত কথা শুনে স্তব্ধ হয়ে গেছে সায়রা। সায়রা আর দিন দুনিয়ার হুঁশ নাই, চোখের পলক ফেলতে ভুলে গেছে যা শুনেছে এরপর। এটা তার খালা টাকা পয়সার জন্য এত হাসি খুশির পরিবার নিজের হাতে ধ্বংস করে দিল। মানুষ এত নিকৃষ্ট কিভাবে হতে পারে? সায়রার চোখে দিয়ে পানি পড়ছে না। সে হয়তো তার বিস্ময় কাটে উঠতে পারে নাই। দূর থেকে সায়নও পুরো স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে আছে। এই মানুষটা দুজন মানুষের খুনি, আরেকজনকে পাগল বানিয়ে ছেড়ে রেখেছে। সে এত ভালো কিভাবে আছে? তার মধ্যে অনুশোচনার বিন্দুমাত্র চিহ্ন নাই। সায়ান পকেটে মোবাইল রেখে দাঁড়ালো। তখন সায়ানের পিছন থেকে সায়ানকে কেউ লাথি মেরে ফেলে দিল। সায়ান গিয়ে পড়ল সায়রা আর তার খালার দিকে। সায়ান নিজেকে সামলে পিছিয়ে তাকিয়ে দেখে তাদের পিছিয়ে সিয়াম দাঁড়ানো। সিয়ামের মা অবাক হয়ে তাকিয়ে আছে সায়ানের দিকে। সে ভাবছে, সায়ান এখানে কিভাবে? সায়ান, তুমি এখানে কিভাবে? আর আসলেই বা কখন? কেন ফুপি, এখানে এসে কি আমি কোনো ভুল করলাম বলো? না, আসলে তোমাদের এরকম জঘন্যতম চেহারা আমি কিভাবে দেখলাম? দেখো সায়ান, সিয়াম সায়রাকে ভালোবাসে, আর আমি চাই এখন ওদের বিয়ে হোক। তুমি এসব থেকে দূরে থাকো বাবা। সিয়াম তোমার ফুপাতো ভাই, তোমার উচিত ওকে সাপোর্ট করা। সিয়াম সায়রাকে ভালোবাসে, সায়রা কি তাকে ভালোবাসে? সায়রা কি নিজের মুখে সব বলেছে আপনাদের? আর আপনাদের মতো ক্রিমিনালদের মাঝখানে আমি সায়রাকে দিব আপনাদের ভুল ধারণা ফুপি। মা, তুমি ওকে এত বোঝাইছ, আর কেন ওকে ওর যে পারমিশন নিতে হবে? সিয়ামের কথা শেষ হওয়ার আগে সিয়ামের পেটে সায়ার নিজের শরীরে সব শক্তি খাটিয়ে এক ঘুষি দেয়। সিয়াম পেট ধরে নিচে ফ্লোরে বসে পড়ে। সায়ান ক্ষান্ত হয় না, সে উঠে আবার মারতে যাবে। এমন সময় সায়ানের পিছন থেকে সায়ানের মাথায় বালতি দিয়ে আঘাত করে সিয়ামের মা। সায়ান ভাই, সায়রা নিজেকে সামলাচ্ছিল, তখন কিছু বুঝে ওঠার আগেই সায়ানকে দেখে আর এখন ফুপি এভাবে মারায় চিল্লিয়ে ওঠে। সিয়ামের ইশারায় সিয়ামের সাথে আসা লোকগুলো মারতে লাগলো সায়ানকে। সিয়াম ভাই থামেন, আর মাইরেন না সায়ান ভাইকে। খালা, ওদের থামতে বলুন, সায়ান ভাই ব্যথা পাচ্ছে। আচ্ছা, ছাড়তে বলবো নে, আগে তুই আমার এই কাগজে সাইন করে দে। আমি সাইন করে দেব, তুমি ওদের থামতে বলো। সায়ান উঠে ওদের সাথে মারামারি করতে লাগলো। আর খালা তাড়াতাড়ি করে সাইন করতে বলে এর মাঝে পুলিশরাও চলে আসে। তারা চলে আসায় সিয়াম আর ওর মা অবাক হয়ে যায়। সায়ান গিয়ে সায়রাকে ধরে। সায়রা সায়ানকে ঝাপটে ধরে কান্না শুরু করে দেয়। থ্যাংক ইউ মিস্টার সায়ান, আজ আপনি টাইমলি আমাদের ইনফর্ম না করলে হয়তো আমরা এখানে আসতে পারতাম না। ইটস ওকে স্যার। সায়ান তার মোবাইল বের করে কিছুক্ষণ আগে করা ভিডিওটা প্লে করে। ভিডিওটা চলছে, আর সিয়ামের মা আশ্চর্য হয়ে নিচের দিকে তাকিয়ে ভাবছে যে তিনি এভাবে ভেসে যাবেন কল্পনাও করেননি। আজ ছেলের সামনে যেটুকু সম্মান ছিল সব যাবে। যেই সম্পত্তির জন্য বোন, বাবা মা, স্বামী কারো কথা ভাবে নাই, আজ সেই সম্পত্তি হারালো। শেষ ছিল তার ছেলে, আর আজ তার চোখে সে ছোট হয়ে গেল। সিয়াম ভিডিও দেখছে আর তার মায়ের দিকে তাকাচ্ছে। সে কিছু বিশ্বাস করতে পারছে না।
সিয়ামের চোখ দিয়ে পানি পড়ছে। যে বাবাকে খারাপ ভেবে ঘৃণা করেছে, যে খালা তার বাবাকে কেড়ে নিয়েছে বলে তার মেয়েকে এত অত্যাচার করেছে, আজ জানতে পারল এসব কিছুই ঘটেনি। এত কিছু তার মা নিজ হাতেই খুন করেছে। আম্মু, তুমি এতটা জঘন্য কিভাবে হলে? আমার থেকে আমার বাবাকে কেড়ে নিলে। আর হেট ইউ আম্মু, আই হেট ইউ। খালা, আপনি সামান্য সম্পত্তির জন্য আমাদের সবার জীবনটাকে শেষ করে দিলেন। আমার কথা আমি বলবো, খালুকে তো আপনি ভালোবাসতেন, তাকে নিজের হাতে কিভাবে মারলেন? এটা কেমন ভালোবাসা? আমাকে ক্ষমা করে দে সায়রা। আমি কিভাবে ক্ষমা চাচ্ছি তোর কাছে? আমি এসবের যোগ্য না। আমাকে নিয়ে চলুন এখান থেকে। খালার নিচের দিকে তাকিয়ে কান্না করছে, কিন্তু আজ সায়রার তার খালার জন্য কোনো মায়া লাগছে না, বরঞ্চ তার ঘৃণা পাচ্ছে। পুলিশ সিয়াম আর ওর মাকে নিয়ে চলে গেল, আর ওখান থেকে সায়ান সায়রাকে নিয়ে নিজেও বাড়িতে ফিরল। বাড়িতে যাওয়ার পরে সায়রাকে দেখে তার মামা মামি যেন প্রাণ ফিরে পেল। সায়রা গিয়ে তার মামিকে জড়িয়ে ধরে কেঁদে দিল। সায়রাকে কাঁদতে দেখে সায়রার মামি তাকে থামতে বলে ব্যস্ত হয়ে গেল। সবাই জিজ্ঞেস করতেই সায়ান আবার সবাইকে ভিডিওটা দেখালো। সায়রার মামা মামি চুপচাপ বসে আছে। তার বোন এত খারাপ কাজ করলো, আর তা সে জানতেও পারল না। তাদের দোষ আছে। আজ যদি তারা নিজেদের কথা না ভেবে দেশের সবার সাথে থাকতো, তাহলে এত কিছু হতো না। সায়রাকে থামিয়ে আয়নার সাথে রুমে পাঠিয়ে দিল মামি। সায়নকেও ফ্রেশ হতে পাঠালো নিজে। নিজে গেল খাবার গরম করতে। রাতে সবাই একসাথে বসে খাবার খেলো। রাত 12টা বাজে। এখন সবাই ঘুমাতে ব্যস্ত। শুধু ঘুম নাই সায়রার চোখে। সে উঠে বের হলো পানি খেয়ে। পানি খেয়ে ফেরার সময় সায়ান সায়রার হাত ধরে টেনে নিয়ে ছাদে গেল। কি ব্যাপার সায়ান ভাই, এত রাতে আমাকে ছাদে কেন নিয়ে যাচ্ছেন? আরে চুপ গাধি, এভাবে কথা বললে সবাই উঠে যাবে। এত কথা না বলে চুপচাপ আমার সাথে আয়। আরে এত রাতে ছাদে যাওয়া ঠিক না ভাইয়া, সকালে আইসেন, এখন না। তুই চুপচাপ আমার সাথে আস, কথা বলবি না, না হলে খবর আছে। সায়রা সায়নের কথায় চুপচাপ এবার সায়নের পিছু পিছু যেতে লাগলো। ছাদে উঠে এবার সায়রার সামনে হাঁটুতে ভর দিয়ে বসে সায়ান। সায়রা অবাক হয়ে তাকিয়ে আছে। কিভাবে কি বলবো সায়রা, আমি জানি না। সবার মতো এত করে নিজের ফিলিংস ঢাকঢোল পিটিয়ে বলতে পারবো না। ছোট থেকে আমি আমার সাথে সাথে তোকে রাখতাম, কারণ ফুপি একটা কিউট পুতুল আমাকে এনে দিয়েছিল। আমাকে আমার খেলার সাথে এনে দিয়েছিল। আমার পুরোটা সময় তোকে দেখভাল করতে কেটে যেত। একদিন ফুপি আমাকে বলে তোর সব দায়িত্ব আমাকে নিতে, তার খেয়াল রাখতে। আমি তখন 8ম শ্রেণীতে পড়া একজন মানুষ, অতটাও ছোট ছিলাম না। তখন থেকে ঠিক করেছি আমার জীবনের একমাত্র মেয়ে কেবল তুই হবি, আমার স্ত্রী হবি। এরপর মায়ের কি হলো? নানান অজুহাত কসম দিয়ে আমাকে তোর থেকে দূর করে দিল পিচি। আমার অনেক কষ্ট হতো তোকে ছাড়া থাকতে, তবু আমি নিজের পায়ে দাঁড়ানোর জন্য চুপ থাকি। বিশ্বাস কর, আমি যদি জানতাম তুই ভালো নেই, আরও আগেই আসতাম তোর খোঁজার জন্য। কত চেষ্টা আমি করেছি তুই জানিস না। এরপর তোর কলেজের পাশের হসপিটালে জয়েন করি। দূর থেকে তোর খোঁজ নেই, অপেক্ষা করি সঠিক সময় আসার। আজ আমি আমার পিচির কাছে জানতে চাই, আমাকে বিয়ে করবি পিচি? এই মানুষটার পাগলামি সহ্য করবি? সায়নের এত কথা শুনে মনে মনে অনেক খুশি হয়ে যায় সায়রা। সেও তো তার সায়ন ভাইকে খুব ভালোবাসে। আমার হাঁটুতে ব্যথা করতেছে, জলদি বল, এভাবে আর কতক্ষণ বসে থাকবো? সায়রা সায়নের কাঁধে ধরে উঠে দাঁড় করালো। সায়নের বুকে নিজের মাথা রেখে বলল, আমিও আপনাকে খুব ভালোবাসি সায়ন ভাই। কাটাক তারা নিজেদের মতো করে তাদের ভালোবাসার সময় পূর্ণতা পাক সবার ভালোবাসা। সমাপ্ত।